আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হলো আমরা আবৃত্তির ভাবরস লক্ষ্য করব। 9টি ভাবরসে আমরা কিভাবে বলতে পারি। প্রমিত উচ্চারণ, উপস্থাপন, বক্তব্য, আবৃত্তির এই কোর্সটিতে আমরা যুক্ত হয়েছি এবং ইতিপূর্বে আমাদের যে ক্লাসগুলো অতিবাহিত হয়েছে সেখানে আমরা লক্ষ্য করেছিলাম প্রমিত উচ্চারণ বা উপস্থাপন বা বক্তব্যের ক্ষেত্রে প্রথম পর্যায়ে আমরা যে কোনো স্থানে যেয়ে থাকবো না কেন আমাদেরকে প্রথম পর্যায়ে লক্ষ্য করতে হবে আমাদের বর্ণমালার সঠিক উচ্চারণ দেখে এক এক করে আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে। যেহেতু আমরা বিগত ক্লাসে এই বিষয়গুলো উপলব্ধি করেছিলাম, আশাবাদী এখন আমরা বর্ণমালার উচ্চারণ সঠিকভাবে প্রত্যেকেই বলতে সক্ষম এবং জড়তামুক্তকরণের যে অনুশীলন আছে সেই অনুশীলন আমরা প্রত্যেকেই চর্চা অব্যাহত রেখেছি। এখন আশা করা যায় আমরা যদি বক্তৃতা করা হয় অথবা উপস্থাপন করা হয় অথবা আবৃত্তি করা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বর্ণের উচ্চারণ সঠিকভাবে রেখে আমরা প্রত্যেকেই বলতে সক্ষম হয়ে থাকব। সেজন্য আজকে আমরা লক্ষ্য করব এই আবৃত্তি ভাবরসের মাঝে প্রথম পর্যায়ে এই 9টি ভাবরস দিয়ে আমরা কিভাবে একটি কবিতা আবৃত্তি করতে পারি। সেজন্য আবৃত্তির 9টি ভাবরস লক্ষ্য করে আমরা প্রত্যেকেই বলার চেষ্টা করব এবং কোন স্থানে কিভাবে বলতে হবে সেই বিষয়টি আমরা প্রত্যেকেই বলার চেষ্টা করব। প্রথমত আমরা এই স্থানটুকু দেখে নিব যে আবৃত্তি পাঠ করার পূর্বে কিছু বিষয় আছে যে বিষয়গুলো লক্ষণীয়। যেমন এখানে আমরা লক্ষ্য করতে পারি কবিতা আবৃত্তি করার নিয়ম বা লক্ষণীয় বিষয়। যেমন এটি আমরা ইতিপূর্বে দেখেছিলাম যে আবৃত্তি একটি শিল্প। নাচ গান ইত্যাদি করতে যেমন চর্চা বা সাধনা করতে হয়, তেমনি কবিতা আবৃত্তি করতেও চর্চা বা সাধনা করতে হয়। শিল্পীদের দৃষ্টিতে আবৃত্তি করা কঠিন বিষয়, কারণ একজন নৃত্যশিল্পী যখন নৃত্য করে তখন দর্শকের দৃষ্টি থাকে শিল্পীদের ড্রেস আপ, নাচ, অ্যাকশোভেশন, গান, বাদ্যযন্ত্রের উপর। ঠিক তেমনি সঙ্গীত শিল্পীর ক্ষেত্র। এখানে আমরা দেখতে পেলাম যে একজন নৃত্যশিল্পী যে নেচে থাকে, সে যখন নাচে তখন তার দৃষ্টি থেকে শ্রোতাদের তার শিল্পীদের ড্রেস আপ, নাচ, অ্যাকশোভেশন, তার কেমন পারফরমেন্স হচ্ছে। কিন্তু একজন আবৃত্তিকার যখন আবৃত্তি করবে তখন দৃষ্টি থাকবে কোথায়? শ্রোতাদের তার কণ্ঠের উপরে। তাই আবৃত্তি শিল্পীর একমাত্র হাতিয়ার কণ্ঠ। কণ্ঠ থামে গেলে বেকআপ দেওয়ার মতো আর কিছুই নেই। সেজন্য কণ্ঠের নিয়মটি আমরা প্রথমত লক্ষ্য করব। তাই আবৃত্তি শিখতে হলে গভীর মনোনিবেশ করতে হবে। আবৃত্তি শেখার ক্ষেত্রে নিচের বিষয়গুলোর উপর নজর দেওয়া খুবই জরুরি। কোন বিষয়গুলো? যেমন 1 নম্বর, আমরা আবৃত্তি কর্মশালায় যুক্ত হওয়া। যেহেতু আমরা একটি কর্মশালায় যুক্ত হয়েছি, আশাবাদী আমরা এখন আবৃত্তি করতে সক্ষম হব। 2 নম্বর যে পয়েন্টটি আছে, স্বর, বর্ণ, ব্যঞ্জন বর্ণের উচ্চারণ ভালোভাবে চর্চা করা। স্কুল লেভেল থেকে আমরা অনেকেই ভুল উচ্চারণ শিখেছি। সেজন্য আমরা বিগত ক্লাসে বর্ণমালার উচ্চারণ অথবা জড়তামুক্তকরণ আমরা কিভাবে করতে পারি সেই বিষয়টি আমরা এক এক করে প্রত্যেকে লক্ষ্য করেছিলাম। আশাবাদী এখন আমরা সঠিকভাবে প্রত্যেকে বলতে সক্ষম হয়ে থাকব। এরপর যে বিষয়টি হচ্ছে প্রমিত বাংলায় শব্দের উচ্চারণ শেখা, এটি আমরা শিখব। স্বরের স্কেল শেখা, কখন স্বরের উঠাতে হবে কখন নামাতে হবে। আবৃত্তির অর্থ বোঝা, আমরা যে কবিতাটি আবৃত্তি করব তার অর্থ বুঝতে হবে এবং সেই কবিতাটিকে আমাদেরকে বারংবার পাঠ করতে হবে। আবৃত্তির স্টেজ প্রোগ্রাম দেখা, আবৃত্তির অনেক স্টেজ প্রোগ্রাম আছে যেগুলো আমরা লক্ষ্য করতে পারি। মুখের কিছু ব্যায়াম আছে যেগুলো আমরা করব। প্রতিদিন সকালে গরম পানি দিয়ে গড়গড় করলে কণ্ঠ ভালো থাকে, আমরা সেই অনুশীলনটি করতে পারি। তাহলে এখানে আমরা লক্ষ্য করব আবৃত্তির ভাবরসের মাঝে প্রথমত আবৃত্তির 9টি ভাবরস আছে। এই 9টি ভাবরসে আমরা কিভাবে বলতে পারি? 9টি ভাবরসে প্রথমত আমাদেরকে বলতে হবে। যেমন 1 নম্বর হলো রতি, প্রেম বা সিঙ্গার। এই সিঙ্গার রসে আমরা কিভাবে বলতে পারি সেই বিষয়টি আমরা প্রত্যেকেই লক্ষ্য করব। এরপর হলো আমরা লক্ষ্য করব বীর রস। বীর রসে আমরা কিভাবে বলতে পারি বা বীর রসে কিভাবে বলা যায়। তাহলে বীর রসে আমরা কিভাবে বলতে পারি সেই বিষয়টি আমরা লক্ষ্য করব। রুদ্র রস, অর্থাৎ রাগকে বলা হয় ক্রোধ। এই ক্রোধ রসে আমরা কিভাবে বলতে পারি? যখন ক্রোধ হয় আমাদের তখন আমাদের গলার স্বরের পরিবর্তন ঘটে। তো এইভাবেই আমরা ক্রোধ রসে কিভাবে বলতে পারি সেই বিষয়টি আমরা লক্ষ্য করব। হাস্যরসে কিভাবে বলা যায়, হাস্যরসে বলার নিয়ম কি হবে এবং কিভাবে আমরা হাস্যরসে বলতে পারি সেই বিষয়টি আমরা প্রত্যেকেই লক্ষ্য করব। করুণ রসে কিভাবে বলা যায়, ভয়ানক রসে কিভাবে বলা যায়, জুগুপ্সা বা বীভৎস রসে কিভাবে বলা যায়, এবং বীভৎস অদ্ভুত রসে কিভাবে বলা যায়, শান্ত রসে কিভাবে বলা যায়। তাহলে এখানে আমরা দেখতে পেলাম
আবৃত্তির ভাবরস 9টি ভাবরসে আমরা কিভাবে বলতে পারি, এবং এই 9টি ভাবরসে আমরা বলতে হলে আমাদের কোন বিষয়গুলো লক্ষণীয় বা কিভাবে বলা যায় বা কিভাবে আমরা আমাদের বলাটিকে প্রাণবন্ত করতে পারি, সেই বিষয়টি আমরা লক্ষ্য করার চেষ্টা করব। তাহলে আসুন এখান থেকে প্রথমত লক্ষ্য করি আমরা আবৃত্তি 9টি ভাবরসের মাঝে প্রথম পর্যায়ে আমাদেরকে লক্ষ্য করতে হবে রতি বা প্রেম বা সিঙ্গার। এই নিয়মটি আমরা লক্ষ্য করব। তাহলে প্রথমত আমরা নিয়মগুলো লক্ষ্য করি আসুন। 9টি রস, যেমন সিঙ্গার রস বা আদি রস, হাস্যরস, করুণ রস, রুদ্র রস, বীর রস, ভয়ানক রস, বিভৎস রস, অদ্ভুত রস, শান্ত রস। তাহলে এই 9টি ভাবরসে আমাদেরকে বলতে হবে। এখন এই 9টি ভাবরসে আমাদেরকে বলতে হলে কোন বিষয়গুলো লক্ষ্য করা আবশ্যকীয় বা কিভাবে আমরা বিষয়টিকে আয়ত্ত করতে পারি, সেই বিষয়টি আসুন আমরা দেখার চেষ্টা করি। যেমন এখানে আমরা আদিরস বা সিঙ্গার রস কাকে বলা হয়? আদিরস বা সিঙ্গার রস নায়ক নায়িকার অনুরাগ বিষয়ক ভাবকে আদিরস বা সিঙ্গার রস বলে। এই রসের উৎপত্তি হচ্ছে স্থায়ী ভাবরতি থেকে আসে। এখন এর যদি একটি উদাহরণ যদি আমরা দেখি তাহলে আমাদের কাছে বিষয়টি আরো ক্লিয়ার হবে। যেমন এখানে দেখুন, আদিরস বা সিঙ্গার রস দুইভাবে বিভক্ত: সম্ভোগ সিঙ্গার, বিপ্লব্ধ সিঙ্গার। তাহলে আদিরস এবং সিঙ্গার রস দুভাবে বিভক্ত: সম্ভোগ সিঙ্গার এবং বিপ্লব্ধ সিঙ্গার। সম্ভোগ সিঙ্গার কাকে বলা হয়? সম্ভোগ সিঙ্গার হলো, এখানে আমরা যে উদাহরণটি লক্ষ্য করব, যেমন এখানে দেখুন, তুমি দিয়েছিলে আগ্রহী অদরষ্ট, আমি দিয়েছিল তাকে চুম্বন, তুমি দিয়েছিলে নির্গুম দুটি আখি, আমি দিয়েছিল তাকে ঘুম্বন। এই যে এখানে দেখুন, এই কথাটি কিন্তু উভয় পক্ষ থেকে হয়েছে। তুমি দিয়েছিলে আগ্রহী অদরষ্ট, আমি দিয়েছিল তাকে চুম্বন, তুমি দিয়েছিলে নির্গুম দুটি আখি, আমি দিয়েছিল তাকে ঘুম্বন। অর্থাৎ এই কথাটি উভয় পক্ষ থেকে হয়েছে। অর্থাৎ আপনি কাউকে ভালোবাসেন, সেও আপনাকে ভালোবাসে। উভয় পক্ষ থেকে যে ভালোবাসাটি হয় সেটাকে বলা হবে সম্ভোগ সিঙ্গার। সম্ভোগ সিঙ্গার। এরপর হলো বিপ্লব সিঙ্গার বা বিপ্লব্ধ সিঙ্গারের যদি একটি উদাহরণ যদি আমরা দেখি, যেমন, আমি কার কাছে গিয়া জিগামু সে দুঃখ দেয় কেন, কেন এত তপ্ত কথা কয়, কেন পাশ ফিরা সয়, ঘরের পিছন নিয়া কেন অন্য ধান ক্ষেত রয়, অথচ বিয়ার আগে আমি তার ছিলাম ধ্যান। এই যে দেখুন, এই কথাটি কিন্তু উভয় পক্ষ থেকে হয়নি, এক পক্ষ থেকে। আমি কার কাছে গিয়া জিগামু সে দুঃখ দেয় কেন, কেন এত তপ্ত কথা কয়, কেন পাশ ফিরা সয়, ঘরের পিছন নিয়া কেন অন্য ধান ক্ষেত রয়, অথচ বিয়ার আগে আমি তার ছিলাম ধ্যান। অর্থাৎ এক পক্ষ থেকে কথাটি বলা হয়েছে। তাহলে আমরা এক কথায় বলতে পারি বিপ্লব্ধ সিঙ্গার যেটা সম্ভোগ সিঙ্গার যেটি উভয় পক্ষ থেকে হবে, এবং বিপ্লব্ধ সিঙ্গার যেটি এক পক্ষ থেকে হবে। এখন আসুন আমরা এই ভাবরসগুলোকে কোনো কবিতা দিয়ে যদি বলতে চাই তাহলে কিভাবে বলা যায়। যেমন এখানে দেখুন, বীররস। বীররসে কাকে বলা হয় বা বীররসে আমরা কিভাবে বলতে পারি? বীররস কাকে বলা হয় এখানে আমরা একটি উদাহরণ দেখব। যেমন, দয়া ধর্ম দান দেশভক্তি ও সংগ্রাম বিষয়ের উৎসাহ বিষয়কের নাম বীররস। এই রসের স্থায়ী ভাব হচ্ছে উৎসাহ। অর্থাৎ আমরা বীররসের মাধ্যমে কাউকে উৎসাহ প্রদান করতে পারি। যে আমরা সবাই পড়বো বীররস কাকে বলা হয়। এখানে এই স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি, সবাই বলি বীররস কাকে বলা হয়। স্ক্রিনে দেখে পড়ার চেষ্টা করি, বীররস কাকে বলা হয়। দান দেশ দয়া ধর্মদান দেশ ধর্মদান দেশ সংগ্রাম সংগ্রাম বিষয়ে দয়া ধর্ম দান দেশ নাম সংগ্রাম বীররস। বিষয়ে এই রসের স্থায়ী ভাব হচ্ছে ভাবের নাম উৎসাহ। রস। উৎসাহ। ভাবের নাম নাম বিরস। হচ্ছে এই উৎসাহ। রসের আর স্থায়ী এই ভাব রসের হচ্ছে উৎসাহ। নাম ভাবে হচ্ছে আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমরা একজন ভাবে বীররস বলবো যে বীররস কাকে বলা হয়। হ্যাঁ, হুম, হ্যাঁ, যে ভাইরা বোনেরা, হ্যাঁ, হ্যাঁ, জি 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 যে দয়া ধর্ম দান দেশ ভক্তি ও সংগ্রাম। উৎসাহ। আচ্ছা, তাহলে এই বীররসের মাধ্যমে আমরা কাউকে উৎসাহ প্রদান করতে পারি, উৎসাহ দিতে পারি। তাহলে দেখুন, এখানে আমরা যদি একটি কবিতার মাধ্যমে যদি বলতে চাই বীররসটি, তাহলে কিভাবে বলা যায়? যেমন ধরুন, আপনি কাউকে উৎসাহ দিতে যদি বলেন, তাহলে এই বীররসের কবিতাটিকে যদি আপনি যদি বলেন
বলো বীর বলো উন্নত মম শির শির নেহারি আমারি নত শির ওই শিকর হিমাদ্রির, তাহলে কিন্তু উৎসাহ হচ্ছে না, বরঞ্চ আমাদের এই বীর রসে বলতে হবে। সেজন্য আমাদেরকে বীর রসে বলবো আমরা। বলো বীর বলো উন্নত মম শির শির নেহারি আমারি নত শির ওই শিকর হিমাদ্রির। বলো বীর বলো মহাবিশ্বের মহা আকাশে ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভোলক দোলক খোলকে ভেদিয়া খোদার আসন আরস ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। বল বীর বল উন্নত মম শির মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শির। বল বীর আমি চির উন্নত শির। এই কবিতাটি কিন্তু আমাদেরকে বীর রসে পাঠ করতে হবে। সেজন্য আমরা প্রথমত বীর রসে বলবো, এই 9টি ভাবরস আমাদেরকে বলতে হবে। সেজন্য আমাদেরকে বীর রসে পাঠ করতে হলে যেন উৎসাহ পায়। বলো বীর বলো উন্নত মম শির শির নিহারি আমারি নত শির ওই শিকর হিমাদ্রির। বলো বীর বলো মহাবিশ্বের মহাকাশে ফারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দোলক খোলকে ভেদিয়া খোদার আসন আরস ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। বল বীর বল উন্নত মম শির মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শির। বল বীর আমি চির উন্নত শির। এভাবে আমরা বীর রসে পাঠ করব। হ্যাঁ, আমরা একজন ভাইয়া বলবো এই বীর রসে এই কবিতাটিকে আমরা কিভাবে, যেহেতু আমরা অনেকেই আছি, তো আমরা একটি একটি নিয়ম লক্ষ্য রাখবো, যেহেতু এক এক করে যদি নাম ধরে বলা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা জি এখানে আমরা আজকে 15 জন আছি। তো আপনাদের ডিভাইসে যখন যে একটি হাত আইকন আছে, প্রত্যেকের ডিভাইসে একটি হাত আইকন আছে, দেখুন হাত একটি আইকন আছে, সেই আইকনটি উত্তোলন করলে আমরা বুঝতে পারবো যে আপনি বলার জন্য আগ্রহী ছিলেন। তাহলে আমরা তার নামটি বলে দিলে শৃঙ্খলাবদ্ধভাবে আমরা বলতে পারবো। ঠিক আছে, আতিকুর রহমান ভাইয়া আহ, হাত আইকনটি উত্তোলন জি স্যার, করেছেন। আমি হ্যাঁ আমি বলতেছি। জি। বলুন। হ্যাঁ বলো বীর বলো উন্নত মম শির শির নেহারি আমারি নত শির ওই শিকর হিমাদ্রি। বলো বীর বলো মহাবিশ্বের মহাকাশ পাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি বুলক ধুলক গোলক ভিদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি আমি বিশ্ব আমি বিশ্ববিধাতুর। বিশ্ববিধাত্রীর ত্রীর, হ্যাঁ এখানে তয় রেফ, হ্যাঁ জি। উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। হ্যাঁ বলি আমরা। হ্যাঁ মমললাটে রৌদ্র ভগবান জলে রাজ রাজটিকা দীপ্ত জয় হুম। শির আচ্ছা ঠিক আছে, এটি দীপ্ত জয় অনুসরণ শির। করলে আরো চমকপ্রদ। জি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা বীর রসটিকে। আমি হুম। চির উন্নত শির। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আতিকুর রহমান ভাই পড়েছেন। তাহলে এই যে বীর রসে কিন্তু আমরা বলতে সক্ষম হচ্ছি। হ্যাঁ এরপর শাহিন আলম শাকিল ভাই, হ্যাঁ বলার চেষ্টা হ্যাঁ করবো। হ্যাঁ বলো বীর বলো বলো বীর বলো উন্নত শির শির নেহারি আমি নত শির ওই শিখর হিমাদ্রির। বলো বীর বলো মহাবিশ্বের মহা আকাশ ফারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভূগোল ত্রকল গগল ভেদিয়া খোদার আসন আরস ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রীর। মমলটে আম, মমললাটে স্যার দেখা যাচ্ছে না আমার এটা। আচ্ছা, জি মমললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শির। পিডিএফটা একটু জুম করলে ভালো হয়, আমাদের জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে দেখা, আর একটু বড় করলে ভালো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্ক্রিনে আপনাদের মমলা স্ক্রিনে আমরা, হ্যাঁ আপনাদের স্ক্রিন থেকে ঝুম করার অপশনটি আছে, আমরা এখানে, হ্যাঁ এখন দেখা যাচ্ছে। হ্যাঁ হুম। যে দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে, শাহিন আলম শাকিল ভাই মমলটা পড়ছেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে শেষ করব। হ্যাঁ হুম। জি ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর শির। বলবীর বলবীর আমি চির উন্নত শির আচ্ছা জয়শ্রীর। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যখন পড়ছি তখন অবশ্যই একটি কবিতার আবৃত্তির যে ভাবরসটি আছে আমরা প্রতিটি কবিতার রেকর্ড গ্রুপে দিব।
সেই রেকর্ডগুলো যখন আমরা শ্রবণ করব, নন্দিত অনেক আবৃত্তিকার আছে, তাদের রেকর্ড যখন আমরা শ্রবণ করব তখন দেখা যাবে আমরাও আবৃত্তি যখন পাঠ করব তখন তাদের ন্যায় হবে। অবশ্যই যখন আবৃত্তি পাঠ করা হবে মহাপ্রাণ অল্পপ্রাণ ঠিক রাখতে হবে, এবং বলার ধরনটি, যেহেতু আমরা দেখেছিলাম ইতিপূর্বে যে আবৃত্তি করতে হলে এই যে স্বরের স্কেল শেখা, কখন স্বর উঠবে কখন নামবে, আঞ্চলিকতা পরিহার, কবিতার অর্থ বা বোধ বোঝা, বারবার কবিতাটিকে পড়া। সেজন্য এই যে কোনো স্থানে আমরা জোরে বলবো, দ্রুত বলবো। এখন যেহেতু আমরা বীর রসে বলছি, আমাদের কণ্ঠ আমরা বীর রসে রাখবো। বলো বীর বলো উন্নত মম শির, শির নিহারি আমারই নত শির, ওই শিকর হিমাত্রীর। বলো বীর বলো মহাবিশ্বের মহাকাশে ফারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি। এভাবে আমরা বলে থাকবো। ঠিক আছে। হ্যাঁ, শফিকুল ইসলাম রাজ ভাইয়া, ঠিক আছে আপনার, হ্যাঁ বলার চেষ্টা করবো। হ্যাঁ। হুম। 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 ধন্যবাদ স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য। হুম। বলো বীর বলো বীর, বলো উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিকর হিমাদ্রির। বলো বীর বলো মহাবিশ্বের মহাকাশ পারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, গোলক দুলক গোলক বেদিয়া খুদার আসন্ন আরো ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিদাত্রীর, মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রীর। বলো বীর বলো চির উন্নত মম শির। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, আমরা বীর রসে বলতেছি বলতে স্যার, পারছি। বলতেছি ঠিক আছে। স্যার। হ্যাঁ, হ্যালো বলার স্যার। চেষ্টা করো। হ্যাঁ হ্যাঁ স্যার, প্রথম থেকে দিন। হ্যাঁ, আমরা হাত আইকনটি উত্তোলন করব, তাহলে আমরা হ্যাঁ হাতটা কিন্তু পাচ্ছি না। জি জি। হ্যাঁ বলার চেষ্টা করি। হ্যাঁ। হ্যাঁ স্যার। হ্যাঁ হুম। বলতেছি স্যার। হ্যাঁ হ্যাঁ পড়বো, পড়ার চেষ্টা করি। হ্যাঁ। বীর, হ্যাঁ। বল ভীর ভল ভীর, ভল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির। ভল বীর বল মহাবিশ্বের মহাকাশ ফারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, গোলক দোলক গোলক বেধিয়া, খুদার আসন আরস ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ব বিদাত্রী, মম আচ্ছা। হ্যাঁ, ললাটে এনামুল রুদ্র হক ভাইয়া। হ্যাঁ ভগবান হ্যাঁ জলে রাজ এনামুল হক ভাইয়া, রাষ্ট্রিকা। ঠিক আছে। জি। ঠিক আছে, আমরা এখান থেকে আবার বলো। বলো মহাবিশ্বের মহাকাশে ফারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, লোক দোলক খোলকে বেঁধিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, আরো উঠিয়াছে। ওই উঠিয়াছে আমরা একটু আওয়াজটাকে বাড়িব। উঠিয়াছে চির উঠিয়াছি চির। আমি বিশ্ববিধাত্রীর। হ্যাঁ, ঠিক আছে, চমৎকার। হ্যাঁ বলি। বলো মহাবিশ্ব, আচ্ছা। এখান থেকে হ্যাঁ। বল মহাবিশ্বের মহাকাশ ফারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, গোলক দোলক গোলক ভেদিয়া, উদার আসন আরস ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ব বিদাত্রী, মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা, দীপ্ত জয়শ্রীর। হলবীর তবে চির উন্নতশীল। চির উন্নত শীর। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এনামুল হক ভাই পড়েছেন। ঠিক আছে। স্যার, আমি পড়ি ঠিক স্যার। আছে। হ্যাঁ 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 ময়না আপু, হ্যাঁ পড়বো। ঠিক আছে। হ্যাঁ পড়বো। হুম। বলবি উন্নত শির, শির নেহারি আমারই নতুষী, ওই শিকর হিমাদ্রি। বলবি বল মহাবিশ্বের মহাকাশ পারি, গ্রহ তারা, গুলুক গুলুক গুলক উদার আসন আরব ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময় মমল রুদ্র ভগবান জলের রাত্রিকা, দীপ্ত জয়শ্রী। বলবীর আমি চির উন্নতশীর। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা বীর রসে কবিতাটি কিভাবে পাঠ করতে পারি এই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি। আমরা সামনে অগ্রসর হব, যেহেতু 9টি ভাবরস আমরা দেখব। এরপর আমরা অনেক কবিতা পাঠ করব। এখন শুধু আমরা নিয়মটি লক্ষ্য করব যে আমরা সঠিকভাবে বলতে পারছি কিনা। এই যে ইতিমধ্যে আমরা যারা বলেছি বীর রসে যে পাঠ করতে হবে, এটি কিন্তু আমরা সবাই বোধগম্য হতে পেরেছি, এবং বলার সময় আমাদের প্রত্যেকের কণ্ঠে সেই প্রতিধ্বনিত
উচ্চারিত হচ্ছে এবং চমৎকার প্রত্যেকেই বলতে পারছি। তাহলে আসুন, হ্যাঁ, আমরা এই বীর রসে আর কেউ বলতে আগ্রহী ছিলাম, অন্যথায় আমরা সামনে অগ্রসর হব। হ্যাঁ, আমি বলি, জি স্যার, আমি বলি। হ্যাঁ, বলার চেষ্টা করি। হ্যাঁ, হুম, বলো হুম। বীর, বলো উন্নত মম শির, শির নিহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রি। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ ফারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, বুলক ধুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রীর, মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, মোহাম্মদ আব্দুল্লাহ ভাই পড়েছেন। হ্যাঁ, তাহলে এই যে আমি বীর বলি। রসে, হ্যাঁ, 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 পড়ি। ঠিক আছে, রাশেদ বলবীর ভাই। মম শির নেহারে আমারই নত শির ও শিখর হিমাদ্রি। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ পাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, গোলক দুলক গোলক বেধিয়া, খোদার আসন আরো ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রী, অমলালাটে রুদ্র ভগবান জলে রাস রাস টিকা আচ্ছা, দীপ্ত হ্যাঁ, রাশেদ জয়শ্রী। ভাইয়া, ঠিক আছে। হ্যাঁ, রাশেদ ভাইয়া, আমরা একটু ধীরে বলবো। এখান থেকে আমরা আবার বলি, শির নিহারি আমারই নত শির ওই শিকর হিমাদ্রির। বলবীর, এই যে যখন বল বলছি আমরা একটু ধীরে বলবো। বলবীর, বল মহাবিশ্বের মহাকাশে ফারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, পুলক ধুলক, এভাবে আমরা ধীরে ধীরে বলবো। হ্যাঁ, ঠিক আছে। হুম, বলি আবারও। হ্যাঁ, আর হুম, নাহারে আমারই নত শির ও শিখর হিমাদ্রি। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ পাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ে, গোলক 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 বেদিয়া, খোদার আসন আরো ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রীর, মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রী। বলবীর আমি চির উন্নত শির। আচ্ছা, ঠিক আছে। তাহলে হ্যাঁ, আমরা বলতে পেরেছি। এরপর এরপর আসুন আমরা সামনে অগ্রসর। আচ্ছা, সামনে আমরা বলার চেষ্টা করি। এখান থেকে আসুন, এই স্থানটিকে আমরা লক্ষ্য করব, করুণ রসে আমরা কিভাবে পাঠ করতে পারি। তাহলে 9টি ভাবরসের মাঝে আমরা 3 নম্বর যে ভাবরসটি আছে, করুণ রস। করুণ রস কাকে বলা হয়? উষ্ণ বিয়োগ বা অপ্রিয় সংযোগে যে শোক সঞ্চয় হয় তাকে করুণ রস বলে। শোক ভাব থেকে আসে। এই 9টি ভাবরস নিয়ম যখন আমাদের জানা থাকবে, তখন সেটা বক্তব্যের মাঝে হোক, উপস্থাপনার মাঝে হোক, অথবা আবৃত্তির মাঝে হোক, আমরা এই 9টি ভাবরসে বলতে সক্ষম হব এবং দেখা যাবে কোন স্থানে কোন ভাবরসটিকে আমরা প্রয়োগ করব, সেই বিষয়টি আমরা প্রত্যেকেই সঠিকভাবে প্রয়োগ করতে সক্ষম হব। তাহলে এখানে আসুন, এখানে আমরা প্রথমত লক্ষ্য করি করুণ রস কাকে বলা হয়। আমরা প্রত্যেকেই স্ক্রিনে দেখে পড়ার চেষ্টা করব। হ্যাঁ, প্রত্যেকেই পড়ি। হ্যাঁ, বিয়োগ 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 বা বিয়োগ অপ্রিয় বা সংযোগে যে অপ্রিয় সঞ্চার হয় তাকে অপ্রিয় ইষ্ট সংযোগে বিয়োগ চার বা যে হয় অপ্রিয় সংযোগে করুণ যে রস বলে। শোক সঞ্চার হয় ভাব থেকে তাকে আসে। করুণ রস বলে। ভাব থেকে শোক আসে। ভাব থেকে আসে। ইষ্ট বিয়োগ বা অপ্রিয় সংযোগে যে শোক বা সঞ্চার হয় তাকে অপ্রিয় করুণ রস বলে, বা শোক ভাব থেকে আসে। অপ্রিয় আচ্ছা, তাহলে তাহলে করুণ রস আমরা বলবো উষ্ণ বিয়োগ বা অপ্রিয় সংযোগে যে শোক সঞ্চয় হয় তাকে করুণ রস বলে। অর্থাৎ আমরা করুণ রস বলতে পারি কোনো কন্দনকে অথবা করুণকে, যেমন কোনো বেদনাকে, যেমন ধরুন আপনি কারো বেদনায় কোন অস্থির, সেটাকে আমরা করুণ রসে বলতে পারি। যেমন করুণ রসের যে কবিতাটি আছে, এই কবিতাটি আমরা কিভাবে পাঠ করতে পারি সেই বিষয়টি আসুন এখানে আমরা লক্ষ্য করব। করুণ রস এই কবিতাটিকে আমরা অনেকভাবে পড়া যায়। তো এটি আমরা যখন পাঠ করব তখন করুণ রসে পাঠ করব। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়া রেখেছি 2 নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতো মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাতারিত বুক। এখানে ওখানে ঘুরে ফিরিতে ভেবে পাইতাম সারা,
সারা বাড়ি ভরে এত সোনা মোর ছড়াইয়া দিল কারা। অথবা আমরা এইভাবে বলতে পারি, ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়া রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতো মুখ, পুতুলের বিয়ে ভেঙে ভেঙে বলে কেঁদে ভাসাইত বুক। এখানে ওখানে ঘুরে ফিরিতে ভেবে পাইতাম সারা, সারা বাড়ি ভরে এত সোনা মোর ছড়াইয়া দিল কারা। এভাবে আমরা করুণ রসে পাঠ করব। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজাইয়া রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতো মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। এখানে ওখানে ঘুরে ফিরিতে ভেবে পাইতাম সারা, সারা বাড়ি ভরে এত সোনা মোর ছড়াইয়া দিল কারা। হ্যাঁ, আমরা করুণ রসে এই কবিতাটিকে পাঠ করব। কিভাবে আমরা পাঠ করতে পারি? হ্যাঁ জি স্যার, আমি হ্যাঁ বলছি স্যার, করুন হ্যাঁ এইখানে তোর দাদির কবর ডালিম। আচ্ছা, মাসুদুর, হ্যাঁ জি। আচ্ছা হ্যাঁ আপনি, এইখানে তোর হ্যাঁ দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতো মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তবু। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আপনি হয়তোবা ক্লাসে আছেন, আপনার স্টুডেন্টদের আওয়াজ আসছে। হ্যাঁ ঠিক আছে, এরপর আমরা আরেকজন ভাইবা, হ্যাঁ ভাইরা বোনেরা আমরা বলার জি চেষ্টা ভাই, করি। জি জি। এখানে তোর দাদির করুন স্যার। কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজাইয়া রেখেছি দুই নয়নের জলে। এতটুক এতটুকু তারে ঘরে এনেছিল তার মতো এতটুকু, মুখ, হ্যাঁ তবু আমরা এখানে একটু, হ্যাঁ একটু করুণ করব। হ্যাঁ, আতিকুর রহমান ভাই, এইখানে তোর এখানে তোর দাদির কবর দাদির কবর ডালিম ডালিম গাছের তলে। গাছের তলে, হ্যাঁ 30 বছর ভিজাইয়া রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতো মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে বাসাইত বুক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিয়া ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর চড়াইয়া দিল কারা। হ্যাঁ ঠিক আছে, সারা বাড়ি ভরে এত সোনা মোর ছড়াই। চড়াইয়া দিল কারা। জি আমি জি পড়ি স্যার, স্যার। আমি বলছি, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতো মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তবু। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মোহাম্মদ আব্দুল্লাহ ভাই পড়েছেন। হ্যাঁ এরপর আমরা, আমি ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ পড়ার চেষ্টা করব। হ্যাঁ এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি নয়নের জলে। এতটুকু তারে গড়ে এনেছিল সোনার মতো মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা। আচ্ছা ঠিক আছে, স্যার আমি ময়না বলবো, ভাই পড়েছেন। হ্যাঁ পড়ার চেষ্টা করব। ঠিক আছে, হ্যাঁ এখানে জি জি, তোর দাদির কবর ডালিম গাছের তলে, হ্যান্ড ডিস্টার্ব 30 পাইতেছে। বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারা ঘরে এনেছিল সোনার মতো মুখ, পুতুলের বিয়ে ভেঙ্গি বলে বলে কেঁদে বাসিত বুক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, আচ্ছা সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াই দিল খারা। আচ্ছা, রাশেদ ভাই পড়েছেন। আমরা যখন পড়বো তখন এই করুণ জি রসে, জি, অর্থাৎ সেটিকে আমরা করুণ নিয়ে আসার রসিক। চেষ্টা করি। এইখানে তোর দাদির কবর ডালিম ঠিক আছে, হুম ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার আমি আসলে ছিলাম না অনেকক্ষণ, এই আমি মাত্র ক্লাসে জয়েন হলাম স্যার। এটা একটু জাস্ট আপনি একটু আবৃত্তি করে একটু শোনাবেন প্লিজ। হ্যাঁ ঠিক আছে,
হ্যাঁ জি স্যার, হ্যাঁ আমিও মাত্র মাত্র ঢুকতে পারছি অনেকক্ষণ কষ্ট করে, মানে অনেক কষ্টের পর এখন মাত্র ঢুকতে পারছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা আজকে আবৃত্তি আমরা দেখছিলাম। আমরা শুরু থেকে লক্ষ্য করেছিলাম যে আমাদের আবৃত্তি 9টি ভাবরস আছে। যেহেতু শুরু থেকে অনেক বিষয় চলে গিয়েছে, আমরা সেটা ভিডিও রেকর্ড দেখে পুনরাবৃত্তি করতে পারবো। এই 9টি ভাবরস আমরা কিভাবে করতে পারি সেটি আমরা দেখছিলাম। সিংহারস কাকে বলে, বীররস কাকে বলে এবং রুদ্ররস, এই বিষয়গুলো আমরা লক্ষ্য করবো। এখন আমরা দেখছিলাম করুণ রসে কিভাবে বলা যায়। এই করুণ রসে এই কবিতাটিকে আমাদেরকে পাঠ করতে হলে আমরা কিভাবে পাঠ করতে পারি সেই বিষয়টি আমরা এখন দেখছিলাম। তাহলে হ্যাঁ, আমরা একজন ভাই পাঠ করি, এরপর তাহলে তার শ্রবণটি কেমন হচ্ছে এরপর আমরা আবারও পাঠ করছি। হ্যাঁ হ্যাঁ হুম করুণ জি স্যার, রস। আমি পাঠ হুম করুণ হুম রস। জি, হুম হুম এইখানে করুণ তোর, রস। স্যার আমি পাঠ হ্যাঁ করব। হ্যাঁ হ্যাঁ বলি। করুণ রস। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনে চিনু সোনার মতো মুখ, পুতুলের বিয়ে ভেঙ্গে গেলে বলে কেঁদে বাসাই তবু। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে বেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত এখানে সোনা ওখানে মোর। একটু করুণ করব। এখানে ওখানে ঘুরে ফিরিতে ভেবে পাইতাম সারা, সারা বাড়ি ভরে এত সোনা মোর ছড়াইয়া দিল কারা। যে আমরা দেখেছিলাম যে যখনই আমরা আবৃত্তি করব সেক্ষেত্রে আবৃত্তির ক্ষেত্রে এই যে 9টি ভাবরসের কবিতার অর্থ বোঝা, স্বরের স্কেল শেখা, কখন স্বর উঠবে কখন নামবে এবং আঞ্চলিকতা পরিহার, কবিতার অর্থ বা বোধ বোঝা। তো সেই ক্ষেত্রে যখন আমরা পাঠ করছি এইখানে তোর দাদির কবর, এই যে আমরা একটা রিডিং পড়া আর একটি হলো আবৃত্তি করা। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়া রেখেছি দুই নয়। অর্থাৎ যেভাবে আবৃত্তি করলে আমাদের চমৎকার হবে আমরা শুরুতে দেখেছিলাম। 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে, এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতো মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। এখানে ওখানে ঘুরে ফিরিতে ভেবে পাইতাম সারা, সারা বাড়ি ভরে এত সোনা মোর ছড়াইয়া দিল কারা। এটা আমরা আরো ভাবে পাঠ করতে পারি, অন্য অন্য ভাবেও আমরা লক্ষ্য করব। সেক্ষেত্রে এই যে এই কবিতাটিকে হ্যাঁ আমরা আরেকজন ভাই বলবো যে কিভাবে পাঠ করতে পারি। হ্যাঁ করুণ সুর। শফিকুল ইসলাম, হ্যাঁ শফিকুল ইসলাম রাজ ভাই পড়বো, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ শফিকুল ইসলাম রাজ ভাই পড়বো, হ্যাঁ কিভাবে করুণ সময় পাঠ করতে পারি। হ্যাঁ এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজাইয়া রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতো মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে খেতে বাসাই তো মুখ। এখানে ওখানে গড়িয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ শফিকুল ইসলাম রাজ ভাই পড়েছেন, তাহলে আমরা হ্যাঁ আর আমি আচ্ছা হ্যাঁ বলতে চাচ্ছি, হ্যাঁ হ্যাঁ এনামুল হক ভাই পড়বো, হ্যাঁ ঠিক জি জি আছে। জি, ধন্যবাদ স্যার। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতো মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল ভলে কেঁদে ভাসাইতো বুক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে বেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা। আচ্ছা আমরা এই স্যার বলতে কবিতাটির চাচ্ছিলাম, এই কবিতার যে ভাবরস আছে আমরা প্রতিটি রেকর্ড একটি একটি পাঠ করব। এখন শুধু আমরা 9টি ভাবরস কিভাবে বলতে পারি, প্রতিটি ভাবরস বলার যে নিয়মটি আছে সেটি আমরা দেখছি। এরপর যখন আমরা প্রতিটি কবিতার আবৃত্তির রেকর্ড গড়ে দিব, সেই রেকর্ডগুলি যখন আমরা শ্রবণ করব তখন আমরা দেখা যাবে এখন আমাদের 100% হবে, কারো 60%, 70%, এভাবে দেখা যাবে। যখন আমরা চর্চা করব তখন রেকর্ড করব তখন কোন রসে হচ্ছে কিনা সেই বিষয়টি আমরা লক্ষ্য করতে পারবো। হ্যাঁ এখন আমরা প্রত্যেকে বলার চেষ্টা করব যেন করুণ রসটি আমাদের চলে আসে, সেই বিষয়টি লক্ষ্য স্যার করব। হ্যাঁ একটু রিয়াদ ভাই টাইম পড়বো, হ্যাঁ আমি হুম, জি, হ্যাঁ করুণ রিয়াদ সুর। ভাই বলবো, হ্যাঁ
এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে গড়িয়ে এনেছিল সোনার মতো মুখ, পুতুলের বিয়ে ভেঙে পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে বাসাইত বুক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিত ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত মোর, সারা বাড়ি ভরি এত সোনা মোর, ছড়াইয়া দিল কারা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রিয়াদ ভাই পড়েছেন। ঠিক আছে, করুণ রসে আমরা বলতে পেরেছি। তাহলে এখান থেকে আমরা সামনে অগ্রসর হব। হ্যাঁ, এই করুণ রস কবিতাটি আমরা আর কেউ বলার জন্য আগ্রহী ছিলাম, অন্যথায় আমরা সামনে অগ্রসর হব। হ্যাঁ স্যার আমি একটু বলতে জি পারি? স্যার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই বলবো। হ্যাঁ, এখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ধরে এনেছিল সোনার মতো মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেলে কেঁদে বাঁচবে। এখানে ওখানে ঘুরিয়া ফিরিয়া ভেবে সারা বাড়ি ঘুরিয়া এত সুনাম, সারা বাড়ি ঘুরিয়া এত সুনাম ওর ছড়াইয়া দিল কারা। আচ্ছা জি তাহলে স্যার আমি এখন ঠিক আছে, জি এটি পাঠ করলে আমরা চর্চা করলে আরো চমক প্রদত্ত হবে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, শফিকুল ইসলাম ভাই পড়েছিলেন। হ্যাঁ, স্যার আমি সাদিকুল বলছি ইসলাম। স্যার। হ্যাঁ হ্যাঁ, যে করুণ রস। আনোয়ারুল ইসলাম আজিম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি স্যার। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতো মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে খেতে বাসাইত বুক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সুনাম ওর ছড়াইয়া দিল কারা। হ্যাঁ, আনোয়ারুল আজিম ভাই। হ্যাঁ, আমরা যখন এখান থেকে বলবো তখন করণ করার চেষ্টা করব। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। এই যে দুই নয়ন, একটু আমরা কন্দন করতে, এতটুকু তারে জি স্যার। ঘরে এনেছিল সোনার মতো মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। এখানে ওখানে ঘুরে ফিরিতে ভেবে পাইতাম সারা, সারা বাড়ি ভরে এত সোনা মোর। এই যে এভাবে আমরা বলার চেষ্টা করবো। এরপর আচ্ছা হ্যাঁ, আতিকুর রহমান ভাই পড়বো, এরপর পড়বো। জি করুণ রস। এখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজাইয়া রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে সোনার মতো মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইতাম বুক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর চড়াই দিল কারা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে লক্ষ্য করব আবৃত্তির ক্ষেত্রে আমরা প্রথম পর্যায়ে 9টি ভাবরস লক্ষ্য করব। সেই ক্ষেত্রে আজকে আমরা লক্ষ্য করছি এই 9টি ভাবরসে কিভাবে বলা যায়। রতি বা প্রেমবাজ সিঙ্গার রস, বীর রস কিভাবে বলা যায়। বীর রসে আমরা একটি কবিতা দেখেছিলাম, এবং রুদ্ররসে আমরা দেখব এখন হাস্যরস, করুণ রস, ভয়ানক রস, বীভৎস রস, অদ্ভুত রস, শান্ত রস। এই 9টি ভাবরসে কিভাবে বলতে পারি আমরা, সেই বিষয়গুলো আমরা একে করে আজকে লক্ষ্য করব। এরপর যখনই কোনো কবিতা আমাদের সম্মুখে আসবে, এটি কোন ভাবরসে নির্মিত সেই বিষয়টি আমরা সঠিকভাবে শনাক্ত করতে পারবো এবং ধরতে পারবো। এখানে দেখুন 4 নাম্বার আমরা অদ্ভুত রসে কিভাবে বলতে পারি। অদ্ভুত রস কাকে বলা হয়? আশ্চর্য বিষয়াদি দর্শনে যে বিষাক্ত ভাবের উদয় হয় তাকে অদ্ভুত রস বলে, বিস্ময় ভাব থেকে আসে। তাহলে আমরা অদ্ভুত রস কাকে বলে আমরা সবাই স্ক্রিনে থেকে পড়বো। হ্যাঁ, অদ্ভুত রস কাকে বলে? হ্যাঁ, আশ্চর্য বিষয়াদি দর্শনে যে অদ্ভুত রস, ভাবের উদয় হয় বিষয়াদি দর্শনে যে বিস্ময় ভাব থেকে আসে, ভাবের উদয় হয় তাকে অদ্ভুত রস বলে। ভাব থেকে আসে, বিষয়াদি দর্শনে যে বিষয়াদি ভাবের উদয় হয়। তাহলে আমরা অর্থাৎ আশ্চর্য কোনো বিষয় দেখলে আমাদের মনে যেই আশ্চর্য, অদ্ভুত
কাজ করে, তো সেইটাকে বলা হবে অদ্ভুত রস। আশ্চর্য বিষয়টি দর্শনে বিষয়াত্মক ভাবের উদয় হয়, বিস্ময়াত্মক ভাবের উদয় হয়, তাকে অদ্ভুত রস বলে। বিস্ময় ভাব থেকে আসে। এখন এই অদ্ভুত রসের একটি কবিতা যদি আমরা পাঠ করতে চাই, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে অদ্ভুত রসে পড়তে হবে। এখন যদি এটা আমরা যদি বলি, বীর রসে যদি পাঠ করা হয়, নাইকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল, সেখানে কিন্তু হবে না। অথবা এটা যদি আমরা নাইকেলের ওই লম্বা মাথায়, এভাবে বললে হবে না। বরঞ্চ এখানে আমরা করুণ রসে কিভাবে পাঠ করব, সেই বিষয়টি আমরা লক্ষ্য করেছিলাম ইতিপূর্বে। এখন আমরা দেখব যে আশ্চর্য, অর্থাৎ আপনি দেখে ভয় পেয়েছেন। নাইকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল, ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল, ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে এলুম ঘর, ঘুমন্ত ওই মস্ত শহর করছিল থরথর। অর্থাৎ আমরা দেখে ভয় পেয়েছি, অর্থাৎ নাইকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল, কথার সাথে কথা মিলিয়ে, নাইকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল, ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল, ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে এলুম ঘর, ঘুমন্ত ওই মস্ত শহর করছিল থরথর। আমরা যেন ভয় পেয়ে যাই, যেমন অর্থাৎ এখানে আমরা হ্যাঁ, পেরিয়ে এলাম ঘর। তাহলে নাইকেলেরই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল, নাইকেলের মাথায় কোনো ভূত দেখেছে, ডাবের মতো চাঁদ উঠেছে, অর্থাৎ ডাবের মতো দেখা যাচ্ছে, ছিটকিনিটা আস্তে খুলে গড়িয়ে এলাম ঘর, অর্থাৎ ছিটকিনিটা খোলার পর যখন ঘর থেকে সে বের হয়েছে, তখন এই বিষয়টা দেখলো, এবং তার এই ভয়ের কারণে পুরো শহর থরথর করে কাঁপছিল। অর্থাৎ তিনি একটি ভয় পেয়েছে, আশ্চর্য হয়েছে। তো সেটাই আমরা এই কবিতার মধ্য দিয়ে ভয়টিকে এই ভাবরসে উড্ডয়ন করব। হ্যাঁ, আমরা একজন ভাইয়া বলি, হ্যাঁ, কিভাবে আমরা, আমি বলি, হ্যাঁ, হুম, নারকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল, ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গুলগাল, ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে এলাম ঘর, ঘুমন্ত এই মস্ত শহর করছিল থর থর। ঘুমন্ত ওই মস্ত স্যার শহর, শেষের বাক্যটি যখন আমরা বলবো, তখন আরো ভীতি করে, ঘুমন্ত ওই মস্ত শহর করছিল থর থর। যেমন আপনাকে কোনো বাচ্চা যখন ভয় পেয়ে এসেছে, যে আমি ওখানে দেখেছিলাম এভাবে, অর্থাৎ সে ভয় পাওয়ার পর তার পুরো চেহারার অদ্ভুত একটি বিষয় নিয়ে সে আপনার কাছে হাজির হয়, যে আমি ওখানে দেখেছিলাম এই বিষয়, আশ্চর্য হয়েছে। তো আমরা এটাই এখানে তুলন করব। হ্যাঁ, ঘুমন্ত এই মস্ত শহর, ঘুমন্ত এই মস্ত শহর হ্যাঁ, করছিল ঠিক আছে, থর হ্যাঁ, থর। রিয়াদ ভাইয়া পড়বো, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। নারকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল, ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গুলগাল, ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে এলাম ঘর, ঘুমন্ত এই মস্ত শহর করছিল থর থর। জি স্যার, হ্যাঁ, আমি বলতে ঠিক আছে, পারি? হ্যাঁ, রিয়াদ ভাই পড়েছেন, ঠিক আছে, আমরা চমৎকার ভাবে বলছি। হ্যাঁ, এরপর, হ্যাঁ, যিনি পড়বো জি, আমরা সঙ্গে পড়া শুরু করে দিব। হ্যাঁ, পড়া শুরু করবো। হ্যাঁ, যিনি নারকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি খাল, হঠাৎ দেখি কাল, ঢাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গুলগাল, চিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে এলেম ঘর, ঘুমন্ত ওই মস্ত শহর করছিল থরথর। ঘুমন্ত ওই মস্ত শহর করছিল থরথর। হ্যাঁ, ঠিক আছে, জি ঘুমন্ত আচ্ছা, স্যার, আমি পড়ছি ওই স্যার। মস্ত শহর হ্যাঁ, করছিল নারকেলের ওই থরথর। লম্বা মাথায়, জি স্যার, আমি পড়ি। হ্যাঁ, নারকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল, ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল, ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে এলাম ঘর, ঘুমন্ত এই মস্ত শহর করছিল থরথর। আচ্ছা, হ্যাঁ, এরপর, হ্যাঁ, আবু তাহের ভাইয়া পড়বো, হ্যাঁ, আবু তাহের ভাইয়া, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, আমি পারবো। হ্যাঁ, পড়ার চেষ্টা করি, হ্যাঁ, হুম, নারকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল, ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গুলগাল, ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে এলাম ঘর, ঘুমন্ত এই মস্ত শহর করছিল থর থর।
ঘর আচ্ছা ঘুমন্ত এই ঠিক আছে মস্ত শহর আচ্ছা করছিল আচ্ছা আমরা যিনি হ্যাঁ নারকেল শফিকুল ইসলাম রাজ ভাই পড়বো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হুম হ্যাঁ ঠিক আছে হ্যাঁ নারকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোল গাল চিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে এলেম ঘর ঘুমন্তেই মস্ত শহর করছিল তোর থর। স্যার আমি বলি আমি বলবো আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমরা নারকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি খাল ডাবের মতো ছাদ উঠেছে ঠান্ডা ও গুলগা চিটকিনিটা আস্তে খুলে ফিরিয়ে এলাম ঘর ঘুমন্ত এই মস্ত শহর করছিল থরথর। স্যার আমি আচ্ছা বলি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ পড়বো হ্যাঁ নারিকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গুলগাল ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে এলেম ঘর ঘুমন্ত এই মস্ত শহর ঘুরছিল থর থর। ঠিক আছে হ্যাঁ জি স্যার হ্যাঁ পড়তে ভাইরা বোনেরা চাচ্ছিলাম আমরা হ্যাঁ স্যার ভাইরা পড়তে বোনেরা আমরা পড়বো চাচ্ছিলাম হ্যাঁ শাহিন আলম শাকিল ভাই পড়বো হ্যাঁ নারকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে এলাম ঘর ঘুমন্ত এই মস্ত শহর করছিল থর থর। আচ্ছা ঠিক আছে তাহলে আমরা অদ্ভুত রসে কিভাবে পাঠ করতে পারি সেই বিষয়টি আমরা দেখতেছিলাম হ্যাঁ আমরা আর কি পড়বো হ্যাঁ পড়ি স্যার আমি পড়বো হ্যাঁ পড়ার চেষ্টা করবো হ্যাঁ নারিকেল নারিকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গুলগাল ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে এলাম ঘর ঘুমন্ত ওই মস্ত শহর করছিল থরথর। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে হ্যাঁ এরপর আসুন আমরা লক্ষ্য করব হাস্যরসে আমরা কিভাবে এই কবিতাটিকে বলতে পারি 9টি ভাবরস দেখে আমরা সামনে অগ্রসর হচ্ছিলাম হাস্যরস কাকে বলা হয় সেই বিষয়টি আমরা এখানে দেখার চেষ্টা করব বিকৃতি আকার বাক্য ও চেষ্টা যারা যেই ভাবের উদয় হয় তা হাস্যরস নামে পরিচিত হাস ভাব থেকে আসে তাহলে বিকৃত আকার বাক্য ও চেষ্টা যারা যেই ভাবের উদয় হয় তা হাস্যরস নামে পরিচিত হাস ভাব থেকে আসে আমরা সবাই পড়ার চেষ্টা করবো স্ক্রিন থেকে হাস্যরস কাকে বলা হয় হাস্যরস বিকৃত আকার বাক্য চেষ্টা দ্বারা যে ভাবের উদয় হয় তাকে হাস্যরস নামে পরিচিত উদয় হয় হাস্যরস নামে পরিচিত ভাব থেকে আসে হাস্যরস বিকৃত আকার বাক্য চেষ্টা দ্বারা যে ভাবের উদয় হয় আকার বাক্য আচ্ছা তাহলে এই হাস্যরস এখন আমরা যেহেতু নামটি আশাবাদী লক্ষ্য করেছি হাস্যরস কাকে বলা হয় তাহলে এখন যদি এই হাস্যরস কবিতাটিকে যদি পাঠ করা হয় তাহলে আমরা সেভাবেই পাঠ করব এখন ধরুন আপনি যদি এই হাস্যরস যদি কবিতাটিকে পাঠ করেন অবশ্য শ্রোতা যারা আছে তাদেরকে আপনাকে হাসির খোরাক কুড়াতে হবে অথবা আপনি যখন এই পাঠ করছেন এই কবিতাটি তখন আপনাকেও হাস্যরসে পাঠ করতে হবে এখন যদি আপনি ধরুন এটাকে করুণ রসে যদি পড়েন অথবা বীর রসে পড়েন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে এটা সঠিকভাবে ভাবরসের অনুযায়ী পাঠ করা হবে না কিন্তু যখন আমরা হাস্যরসে পাঠ করব তখন কিন্তু হাস্যরসে অনুযায়ী আমাদেরকে বলতে হবে সেই জন্য চলুন আমরা হাস্যরসে কিভাবে পাঠ করা যায় আমরা সেই বিষয়টি দেখার চেষ্টা করি হ্যাঁ হাস্যরসে আমরা এই কবিতাটিকে যখন পাঠ করব ঠাস ঠাস দ্রুমগ্রাম শুনে লাগে খটকা ফুল ফোটে তাই বলো আমি ভাবি পটকা আব্দুল হাই করে খাই খাই এক্ষুনি খেয়ে বলে কিছুই খাই নাই লাউ খায় সিম খায় খেয়ে মাথা চুলকায় মুলু খায় দুলু খায় মুড়ি সব গুলু খায় লতা খায় পাতা খায় বাছে না সে জাতা খায় থেকে থেকে খাবি খায় কত হাবি যাবি খায় সেদ্ধ ও বাজি খায় খেয়ে ডিগ বাজি খায় বকনি ও গালি খায় থামে না সে খালি খায় গরু খায় খাসি খায় টাটকা ও বাসি খায়
আম খায়, জাম খায়, টিভি প্রোগ্রাম খায়। তো এটিকে আমরা আরো হাস্যরসে পাঠ করব। সেক্ষেত্রে আমরা এখানে বলবো, ঠাস ঠাস দ্রুম দ্রাম শুনে লাগে খটকা, ফুল ফোটে তাই বলো আমি ভাবি পটকা, আব্দুল হাই করে খাই খাই, এক্ষুনি খেয়ে বলে কিছুই খাই নাই, লাউ খায় সিম খায় খেয়ে মাথা চুল খায়, মুলু খায় দুলু খায় মুড়ি সব গুলো খায়, লতা খায় পাতা খায় বাঁচে না সে যাতা খায়, থেকে থেকে খাবি খায় কত হাবি জাবি খায়, সেদ্ধ ও বাজি খায় খেয়ে ডিগ বাজি খায়, বকুনি ও গালি খায় থামে না সে খালি খায়, খরু খায় খাসি খায় টাটকা ও বাসি খায়, আম খায় জাম খায় টিভি প্রোগ্রাম খায়। আমরা এই কবিতাটিকে হাস্যরসে পাঠ করব। হ্যাঁ, কিভাবে? হ্যাঁ, হ্যাঁ, জি। ঠাস ঠাস দ্রুম দাম শুনে, ঠাস ঠাস দ্রুম দাম শুনে লাগে খটকা, ফুল ফুটে তাই বলো আমি ভাবি পটকা, আব্দুল হাই করে খাই খাই এক্ষুনি খেয়ে বলে কিছু খাই নাই, লাউ খাই শিম খাই খেয়ে মাথা চুল খাই, ধুলো খাই মুলো খাই মুড়ি সব গুলো খাই, লতা খাই পাতা খাই বাঁচে না সে যা তা খাই, থেকে থেকে খাবি খাই কত হাবি জাবি খাই, সেদ্ধ ও ভাজি খাই খেয়ে ডিগ বাজি, বকুনি ও গালি খাই থামে না সে গালি খাই, গরু খাই খাসি খাই টাটকা ও বাসি খাই, আম খাই জাম খাই টিভি হ্যাঁ, পোক টিভি টিভি প্রোগ্রাম খাই। আচ্ছা, আতিকুর রহমান ভাই পড়েছেন। আমরা কিছুটা হাসি রাখবো, এতে করে আরো চমৎকার হবে। আচ্ছা, জি তাহলে জি এখান থেকে আমরা বলবো স্যার, হ্যাঁ, আমি পড়ছি। হ্যাঁ, হ্যাঁ, বলবো হ্যাঁ, স্যার নাকি? হাস্যরস। হ্যাঁ, হ্যাঁ, বলবো। হ্যাঁ, হ্যাঁ, বলুন। গ্রাম শুনে লাগে খটকা, ফুল ফোটে তাই বলো আমি ভাবি পটকা, আব্দুল হাই করে খাই খাই এক্ষুনি খেয়ে বলি কিছু খাই নাই, লাউ খায় শিম খায় খেয়ে মাথা চুলকায়, ধুলো খায় মুলো খায় মুড়ি সব গুলো খায়, লতা খায় পাতা খায় বাসে বাসে না সে যাতা খায়, থেকে থেকে খাবি খায় কত হাবি জাবি খায়, সিদ্ধ ভাজি খায় খেয়ে ডিগ বাজি খায়, বকনিও গালি খায় থামে না সে খালি খায়, গরু খায় খাসি খায় টাটকা ও বাসি খায়, আম খায় জাম খায় টিভি প্রোগ্রাম খায়। আচ্ছা, তাহলে লুৎফুর রহমান রিটন, তাহলে তার কবিতাটিকে আমরা পাঠ করছিলাম। হ্যাঁ, তাহলে মোহাম্মদ আব্দুল্লাহ ভাই পড়ছেন। হ্যাঁ, এরপর আমরা আরেকজন ভাইয়া বোনেরা, আমরা এই হাস্যরস কবিতাটিকে কিভাবে পাঠ করতে পারি, আমরা একজন ভাইয়া পাঠ করব। ভাইরা বোনেরা যে কেউ একজন পাঠ করি। হাস্যরস। ঠাস ঠাস দ্রুম দাম ঠাস শুনে ধুম লাগে খটকা, ফুল ফোটে তাই বলো আমি ভাবি পটকা। শুনে লাগে খটকা, বলুন আর যে কেউ, হ্যাঁ, যে কেউ ভাই একজন পাঠ করব। হ্যাঁ, যেন আমরা যে কেউ একজন স্যার পাঠ করি, কেউ বললে আমরা তাকে বলার জন্য সুযোগ করে দিই। স্যার আমি পড়ি। যে আমি স্যার তার হাত তুলবো কিভাবে এটা তো জানি না। হুম, আমি হ্যাঁ, বলি, কেউ পড়লে আমরা ঠাস পড়বো। ঠাস ধুম দাম হুম, খটকা, ফুল ফুটে তাই বলো আমি ভাবি পটকা, আব্দুল হাই বল খাই খাই লাউ খাই সিম খাই চুল খায়, দুলু খায় মুলু খায় মুড়ি সবগুলো খায়, লতা খায় পাতা খায় বাছে না সে যাতা খায়, থেকে থেকে খাবি খায় কত হাবি যাবি খায়, এরপরে সেদ্ধ বাই কে ডিগ বাজি খায়, বকুনি ও গালি খায়
তামেন আসে খালি গায়, গরু খায় খাসি খায়, টাটকা ও বাসি খায়, আম খায় জাম খায়, টিভি প্রোগ্রামও খায়। আচ্ছা, তাহলে হাস্যরস কবিতাটি পাঠ করেছেন হ্যাঁ ময়না আপু। জি 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 এটি আমরা করবো। প্রত্যেকটি জি স্যার। হ্যাঁ হ্যাঁ পড়বো, ঠিক আছে। হ্যাঁ জি জি। হাস্যরস। হ্যালো স্যার, হাঁস হ্যাঁ হ্যাঁ হাঁস পড়ার চেষ্টা করি, জি হ্যাঁ। কে বলবে স্যার? আচ্ছা, আমি বলি স্যার। হাঁস আচ্ছা হ্যাঁ, হাঁস এনামুল হক ভাইয়া পড়বো, ধুমধাম হ্যাঁ শুনে লাগে। বলুন স্যার। হ্যাঁ ঠাস পড়ি। ঠাস ধুমধাম শুনে লাগে খটকা, ফুল ফুটে তাই বলো আমি ভাবি পটকা, আব্দুল হাই করে খাই খাই, এক্ষুনি খেয়ে বলে কিছু খাই নাই, লাউ খায় শিম খায় খেয়ে মাথা চুলকায়, গুলো খায় মুলো খায় মুড়ি সব গুলো খায়, লতা খায় পাতা খায় বাছে না সে যা তা খায়, থেকে থেকে খাবি খায় কত হাবি জাবি খায়। তারপরে ইয়া করেন স্যার, সেদ্ধ ও ভাজি খায় খেয়ে ডিগ বাজি খায়, বকুনি ও গালি খায় থামে না সে খালি খায়, গরু খায় খাসি খায় টাটকা ও বাসি খায়, আম খায় জাম খায় টিভি প্রোগ্রাম খায়। লুৎফর আচ্ছা রহমান লিটন। জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হাস্যরস কবিতাকে কিভাবে পাঠ করতে পারি সেই বিষয়টি আমরা দেখছিলাম। হ্যাঁ জি স্যার, আমি পড়ি। হুম। সুযোগ পাচ্ছি না তো। হ্যাঁ স্যার সামনে দিকে আয়। জি স্যার। বলবো, হ্যাঁ জি স্যার, আমি পড়তে যাচ্ছি। মাসুদুর রহমান। ঠাস ঠাস দ্রুম দারাম শুনে লাগে খটকা, ফুল ফোটে তাই বলো আমি ভাবি পটকা, আব্দুল হাই করে খাই খাই। তাই আমি ভাবি পটকা। আব্দুল হাই করে খাই খাই, একখানে খেয়ে বলে কিছু খাই না, লাউ খায় শিম খায় খেয়ে মাথা চুলকায়, ধুলো খায় মুলো খায় মুড়ি সব গুঁড়ো খায়, লতা খায় পাতা খায় বাছে না সে যাতা খায়, থেকে থেকে খাবি খায় কত হাবি জাবি খায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে আপনি পড়েছেন, ঠিক আছে আপনি, ঠিক আছে স্যার হ্যাঁ আমি বলবো স্যার। হ্যাঁ পড়ি, হ্যাঁ জি স্যার। ঠাস ঠাস দ্রমদ্রাস শুনে লাগে খটকা, ফুল ফুটে তাই বলো আমি ভাবি পটকা, আব্দুল হাই করে খাই খাই। স্যার দাঁড়ান। আব্দুল হাই করে খাই খাই এখন খেয়ে বলে কিছু খাই নাই, লাউ খায় শিম খায় খেয়ে মাথা চুলকায়, ধুলো খায় মুলো খায় মুড়ি সবগুলো খায়, লতা খায় পাতা খায় বাঁচে না সে জাতা খায়, থেকে থেকে খাবি খায় কত হাবি চাবি খায়। থেকে থেকে খাবি খায় কত হাবি যাবি খায়, সেই হুম। সেদ্ধ বাজি খায় খেয়ে ঠিক বাজি খায়, বকুনি ও গালি খায় থামে না সে খালি খায়, গরু খায় খাসি খায় টাটকা ও বাসি খায়, আম খায় জাম খায় টিভি প্রোগ্রামও খায়। নরুল আজিম ভাইয়া, সিদ্দিকী ভাইয়া কি সিলেট থেকে বলছেন? জি, আমারও প্রশ্ন ছিল, আনোয়ার ভাই কি সিলেটের কিনা? জি স্যার সামনে দিকে। তাই মনে হয়। প্রিয় ভাই, আমিও কিন্তু সিলেটের। তবে জি এখানে যে সিলেট থেকে বলছি। স্যার কিছু মনে করেন না, এখানে যে কত আমরা খ পার্সেন্ট উচ্চারণ, সিলেটি? মানে খটা হচ্ছে মানে বেসিক্যালি সিলেটের ভাষায় খকে খ বলা হয়, মানে খাই। মানে আপনার হচ্ছে এই জায়গাটাতে একটু সমস্যা আর কি, মানে খ যে খাই আর খাইয়ের মধ্যে, এটা আমিও কিন্তু সিলেটের মানুষ। তা আমার এই জড়তাটা আসলে খুব কষ্ট করে আমি দূর করেছি। ইনশাল্লাহ প্রিয় ভাই আপনিও দূর করে ফেলতে পারবেন একটু ট্রাই করলে, মানে খ আর হ্যাঁ খায়ের মধ্যে। হ্যাঁ সেই ধন্যবাদ বিষয়টি, ধন্যবাদ। হ্যাঁ সেই বিষয়টি আমরা লক্ষ্য করছি, এনামুল হক ভাইয়া বলছিলেন, হ্যাঁ ঠিক আছে।
হ্যাঁ, আনোয়ারুল আজিম ভাইয়া, হ্যাঁ। এই যে আমরা ক্ষয়ের মাঝে মহাপ্রাণ অল্পপ্রাণের মাঝে এর জায়গায় অনেক সময় এই ত্রুটিটা হয়ে থাকে, যেটা রিয়াদ ভাই বললেন। হ্যাঁ, অনেক ক্ষেত্রে এটা হয়ে থাকে, হ্যাঁ। হুম। এই বনের মাঝে অনেক ক্ষেত্রেই আমাদের সিলেটে এই বনের মাঝে এমন উচ্চারণটা এসে থাকে। আচ্ছা, তাহলে হ্যাঁ, এবং আচ্ছা, আমাদের অডিওটি আমরা বন্ধ রাখবো, হ্যাঁ। যে আমরা আর কেউ কি এই হাস্যরস কবিতাটিকে বলতে আগ্রহী ছিলাম, অন্যথায় আমরা সামনে অগ্রসর হব, হ্যাঁ। হুম। আচ্ছা, রিয়াদ ভাই পড়ি, হ্যাঁ। রিয়াদ ভাই পড়বো, হ্যাঁ। যেহেতু আবৃত্তির সাথে, হ্যাঁ। যে আপনাকে সাউন্ডটি শুনতে পাচ্ছি। হ্যালো, এ বাবা, জি স্যার। সাউন্ড সাউন্ড কি ঠিক আছে? হ্যাঁ। জি স্যার, জি ঠিক ঠিক আছে। আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আসুন আমরা সামনে অগ্রসর হচ্ছি, এখান থেকে আমরা লক্ষ্য করব। এরপর জি আমরা স্যার। ভয়ানক রসটি আমরা পড়ব। যা হতে মনে ভয় সৃষ্টি হয় তাকে ভয়ানক রস বলে, ভয় থেকে আসে। তাহলে যা থেকে মনে ভয় সৃষ্টি হয় তাকে ভয়ানক রস বলে, ভয় ভাব থেকে আসে। এবং ভয়ানক রসে আমরা কিভাবে বলতে পারি সেই বিষয়টি আসুন আমরা এখানে দেখার চেষ্টা করব। যেমন এই কবিতাটি কিন্তু ভয়ানক ভাবরসে নির্মিত। তো আবৃত্তির ভাবরস আমরা দেখব এবং আবৃত্তির নির্মাণ দেখব। সেখানে আমরা আবৃত্তি নির্মাণ কিভাবে করতে পারি সেই বিষয়গুলো আমরা লক্ষ্য করব। এখানে আমরা যখনই ভয়ানকভাবে বলতে চাইবো, তখন আমরা আমাদের কণ্ঠে ভয়ের ভীতির একটি প্রতিফলন নিয়ে আসতে পারি। ঘরের চালিতে ভুতুম ডাকিছে, অকল্যাণ এই সুর, মরণের দুধ এলো বুঝি হায়, হাকে মায়ে দূর দূর, রুগ্ন ছেলের শিয়ারে বসিয়া একলা জাগিয়াছে মাতা, সম্মুখে তার ঘোর কুজ্জুটি, মহাকাল রাত পাতা। এটাকে আমরা আরো ভয় ভয় বলতে পারি। ঘরের চালিতে ভূতম ডাকিছে, অকল্যাণ এই সুর, মরণের দুধ এলো বুঝি হায়, হাকে মায়ে দূর দূর, রুগ্ন ছেলের শিয়ারে বসিয়া একলা জাগিয়াছে মাতা, সম্মুখে তার ঘোর কুজ্জুটি, মহাকাল রাত পাতা। আমরা এটিকে ভয়ানক ভাবে বলতো, অর্থাৎ ঘরের চালিতে ভূতম ডাকিছে, ঘরের চালিতে কোনো ভূত এসেছে। অকল্যাণ এই সুর, অকল্যাণ এই সময়, মরণের দূত এলো বুঝি হয়, অর্থাৎ মরণের সময় হয়তোবা এসে পড়েছে। রুগ্ন ছেলের শেয়ারে বসিয়ে একলা জাগিয়াছে মাতা, অসুস্থ ছেলের পাশে তার মাতা জেগে আছে, সম্মুখে তার ঘোরচরিত মহাকাল রাত পাতা। অর্থাৎ যে ভূতটিকে জানি সে দেখছে, তার সামনের চুল এলা, সম্মুখে তার ঘোর কুজ্জুটি, মহাকাল রাত পাতা। তো এই জন্য আমরা কবিতার অর্থ বুঝে এরপর ভয়ানক রসে এই কবিতাটিকে পাঠ করব। ঘরের চালিতে ভূতম ডাকিছে, অকল্যাণ এই সুর, মরণের দুধ এলো বুঝি হায়, হাকে মাই দূর দূর, রুগ্ন ছেলের শিয়ারে বসিয়া একলা জাগিয়াছে মাতা, সম্মুখে তার ঘোর কুজ্জুটি, মহাকাল রাত পাতা। ঘরের চালিতে ভূতুম ডাকিছে, স্যার, অকল্যাণ এই আওয়াজ সুর। আসতেছে না ভালো মতো, এভাবে আমরা বলবো, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। ভেঙে ভেঙে হ্যাঁ, আসতেছে। হ্যাঁ, যে আমরা সবাইকে সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছি, হ্যাঁ। জি স্যার, জি শোনা হুম, যাচ্ছে। হ্যাঁ, তাহলে বলি, হ্যাঁ। জি আমি এই ভয়ানক ভয়ানক রসে আমরা পাঠ করব, হ্যাঁ। জি জি আমি পাস করব। পাঠ করি, হ্যাঁ। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনাকে আমরা শুনতে পাচ্ছি, জি জি হ্যাঁ, ভাই বলুন। শোনা যাচ্ছে, হ্যাঁ জি। ভয়ানক রস। ভোরের চালেতে ভুতুম ডাকিছে, অকল্যাণ এই সুর, মরণের দূত এলো বুঝি হায়, হাকে মাই দূর দূর, রুগ্ন ছেলের শিহরে বসিয়া একলা জাগিছে মাতা, সম্মুখে তার ঘর কুজ্জুটি, মহাকাল রাত পাতা। মহাকাল জি রাত স্যার পাতা, ঠিক এখন, আছে, জি স্যার এখন হ্যাঁ। আমি পড়বো মাসুদ। ভয়ানক রস। ঘরের চালেতে ভূতম ডাকিছে, অকল্যাণে সুর, মরণের দূত এলো বুঝি হায়, হাকে মারো দূর দূর,
রুগ্ন ছেলের শিয়রে বসিয়া একেলা জাগিয়াছে মাতা, সম্মুখে তার ঘোর কোচ জটি, মহাকাল রাত পাতা। স্যার জানাবেন কেমন ভয়ানক হলো? স্বর, ভয়ানক স্বর। ঘরের চালেতে প্রথম ডাকিছে অকল্যাণের সুর। ঘরের চালেতে প্রথম জি, প্রথম ধন্যবাদ। প্রিয় ভাই অত্যন্ত চমকপ্রদভাবে বলেছেন। আর আবুদ দুধ। ভাই কি বলবেন? জি স্যার, ভয়ানক স্বর। ভয়ানক শুনে আমরা আবুদ তাহের ভাইকে বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ স্যার। ভয়ানক স্বর। ঠিক আছে, ঘরের ঠিক আছে। ঘরের চালেতে প্রথম ডাকিছে অকল্যাণের সুর। মরের মরণের দূত এলো বুঝি হায়, থাকে মায়ে দূর দূর। ছেলের শিওরে বসিয়া একলা জাগিয়াছে মা, সম্মুখে তার গোর গুজ্জটি, মহাকাল রাত পাতা। আচ্ছা একেলা জাগিছে মাথা, আচ্ছা আমি সম্মুখে বলি, আমি হুম বলতে পড়বো। চাচ্ছিলাম সুমন ভাই, আমি বলতে চাচ্ছিলাম ঠিক আছে, হ্যাঁ পড়বো। ভয়ানক জি। রস। হুম। ঘরের চালেতে বুতুম ডাকিয়েছে অকল্যাণ এই সুর, মরণে দূত এলো বুঝি হায়, থাকে মাই দূর দূর। রুগ্ন ছেলে শিয়রে বসিয়া একলা জাগিয়েছে মাতা, সম্মুখে তার ঘোর কুজ্জুটি, মহাকাল রাত পাতা। ঠিক আছে, হ্যাঁ স্যার রাশেদ পড়তে ভাই পড়েছেন। চাচ্ছিলাম, হ্যাঁ জি স্যার হ্যাঁ পড়তে পড়বো। চাচ্ছিলাম। হ্যাঁ অবশ্যই পড়বো। হ্যাঁ শাহিন আলম শাকিল ভাইয়া, হ্যাঁ। ভয়ানক রস। ঘরের চালেতে ভূতম ডাকিছে অকল্যাণের সুর, মরণের দূত এলো বুঝি হায়, হাকে মায়ে দূর দূর। রুগ্ন ছেলের শিয়রে বসিয়া একলা জাগেছে মাতা, সম্মুখে তার ঘোর কোজ্ঝটি, মহাকাল রাত পাতা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আসুন সামনে অগ্রসর হব। এইখানটিতে আমরা লক্ষ্য করি যেহেতু অনেক সময় চলে গিয়েছে, আমরা সবাই স্যার বলবো। আমি হ্যাঁ আমি পড়ি নাই, হাতে আচ্ছা সমস্যা নাই। আতিকুর আচ্ছা ঠিক আছে, আমরা এখানে পড়ার চেষ্টা করব। বিভৎস রস কাকে বলা হয়, আমরা স্ক্রিনে দেখে পড়ার চেষ্টা করবো। বিভৎস রস কাকে বলা হয়? হ্যাঁ। হুম। যা দ্বারা মনের ঘৃণাদায়ক ভাবের উদয় হয় তাকে বীভৎস রস বলে। জুগুপ্সা যার দ্বারা ভাব থেকে মনে আসে। যার দ্বারা মনে ঘৃণাদায়ক ভাবে উদয় হয়। জুগুপ্সা ভাব থেকে আসে। হ্যাঁ শিরোনাম: বাতাসে লাশের গন্ধ। কবি: রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। একটু বড় করতে হবে, অনেক ছোট তো আমরা। ভাই সবার স্ক্রিনে জুম করার অপশনটা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে বিভৎস রস কাকে বলা হয়। যা দ্বারা মনের ঘৃণাদায়ক ভাবের উদয় হয় তাকে বিভৎস রস বলে। জুগুপ্সা ভাব থেকে আসে। তো এখন যদি আমরা এই যে এই কবিতাটিকে যদি আমাদের পাঠ করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে বিভৎস রস অনুযায়ী পাঠ করতে হবে। এবং আমরা এই কবিতাটির রেকর্ড গ্রুপে দিয়ে দিব। কিভাবে পাঠ করতে পারি আমরা, সেই বিষয়গুলো আমরা লক্ষ্য করে প্রত্যেকে পাঠ করব। তাহলে আসুন আমরা এখান থেকে লক্ষ্য করি কিভাবে পাঠ করা যায়। শিরোনাম: বাতাসে লাশের গন্ধ, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। আজ আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজ আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দার ভেতরে। এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়? বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ। এই রক্ত মাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুকে বেঁধেছিল, জীর্ণ জীবনের পুঁজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার। আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়। এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী। স্বাধীনতা একই তবে নষ্ট জন্ম, একই তবে পিতাহীন জননীর লজ্জার ফসল। জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন। জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন। বাতাসে লাশের গন্ধ, নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দুলে মাংসের তুফান। মাটিতে রক্তের দাগ, চালের গুদামে তবু জমা হয় অরারি মানুষের হার। এ চোখে ঘুম আসে না, সারা রাত আমার ঘুম আসে না।
তন্দার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার, নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ, মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিবস্ত্র শরীর ভেসে উঠে চোখের ভেতরে। আমি ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না। রক্তের কাফনে মোরা কুকুরে খেয়েছে যারে, শুকুনে খেয়েছে যারে, সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা। স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন। স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল। ধর্ষিতা বনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা। আমরা এটিকে আরো ভাবে পড়তে পারি। আজ আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দার ভিতরে। এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, এই রক্তাক্ত সময়ে? বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ, ওই রক্ত মাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল, জীর্ণ জীবনের পুজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার। আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়। এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী। স্বাধীনতা একি তবে নষ্ট জন্ম, একি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল? জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরনো শকুন। বাতাসে লাশের গন্ধ, নিয়ন আলোয় তবু নর্তকের দেহে দুলে মাংসের তুফান। মাটিতে রক্তের দাগ, চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হার। এ চোখে ঘুম আসে না, সারা রাত আমার ঘুম আসে না। এখানে আমরা ধীরে বলবো। এ চোখে ঘুম আসে না, সারা রাত আমার ঘুম আসে না। তন্দার ভিতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার, নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ, মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিবশ শরীর ভেসে ওঠে চোখের ভেতরে। আমি ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না। রক্তের কাফনে মোরা কুকুরে খেয়েছে যারে, শুকুনে খেয়েছে যারে, সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা। স্বাধীনতা, আমরা প্রশ্ন করব, স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন। স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল। ধর্ষিতা বনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা। হ্যাঁ, আমরা যে কোনো একজন ভাই পড়বো কিভাবে আমরা রুদ্র, হ্যাঁ আমি পড়ছি। বিবস্ত্র, হ্যাঁ কবি রুদ্র জি, মোহাম্মদ শহীদুল্লাহ। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, দর্শিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভিতরে। এ দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়? বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ। এই রক্ত মাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল, জীর্ণ জীবনের পুজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার। আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়। এই যেন এই নষ্ট যেন নষ্ট জন্মের জন্মের লজ্জায় আতষ্ট কুমারী জননী। এই রক্ত মাখা মাটির ললাট, আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়। এই যেন নষ্ট জন্মের লজ্জার আড়ষ্ট কুমারী জননী। স্বাধীনতা এ কি হবে নষ্ট জন্ম, এ কি হ্যাঁ তবে স্বাধীনতা আমরা পিতাহীন প্রশ্ন করব। জননীর লজ্জার ফসল? স্বাধীনতা, হ্যাঁ আমরা স্বাধীনতার এখানে প্রশ্ন করব। স্বাধীনতা এ কি তবে নষ্ট জন্ম, এ কি তো, হ্যাঁ স্বাধীনতা, হ্যাঁ এভাবে, স্বাধীনতা হ্যাঁ ঠিক আছে। এ কি তবে নষ্ট জন্ম, এ কি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল? জাতির পতাকা খামচে ধরেছে আজ পুরানো শকুন। বাতাসে লাশের গন্ধ, লিওন আলোয় তবু নর্তকীর দেহে দুলে মাংসের তুফান। মাটিতে রক্তের দাগ, চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হার। এ চোখে ঘুম আসে না, সারা রাত আমার ঘুম আসে না। আমরা তন্দ্রার এখানে একটু ভিতরে পূরণ আমি করব, হ্যাঁ শুনি। হ্যাঁ এখান থেকে আমরা এ চোখে ঘুম আসে না,
সারা রাত আমার ঘুম আসে না। হ্যাঁ, বলি আমরা। হ্যাঁ, ঠিক আছে। এ চোখে এ ঘুম চোখে আসে না, ঘুম আসে না, সারা রাত সারা আমার রাত আমার ঘুম ঘুম আসে না। আসে না। হ্যাঁ। হুম। তন্দ্রার ভিতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার। নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পতালাশ, মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভিতরে। আমি ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না। রক্তের কাফনে মোড়া, কুকুরে খেয়েছে যারে, শকুনে খেয়েছে যারে, সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা। স্বাধীনতা, সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন। স্বাধীনতা, সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল। ধর্ষিতা বোনের শাড়ি, ওই আমার রক্তাক্ত জাতির পতাকা। ঠিক আছে। হ্যাঁ, মোহাম্মদ জি জি আব্দুল ভাই পড়েছেন। হ্যাঁ। আমি জি বলি স্যার, আমি স্যার, পড়বো একটু স্যার। হ্যাঁ। স্যার হ্যাঁ। আমি বলি। হ্যাঁ, ঠিক আছে, পড়ার চেষ্টা করব। হ্যাঁ। কবি রুদ্র মোহাম্মদ বাতাসে আজ লাশের আমি গন্ধ। বাতাসে লাশের গন্ধ পাই, আজ আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, ধর্ষিতা কাতর চিৎকার শুনি আজও আমি জি। তন্দ্রার ভিতর। এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়? বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ। এই রক্ত মাখা মাটির ললাট চুয়ে একদিন যারা বুক বেঁধেছিল, জীর্ণ জীবনের পুজো তারা খুঁজে নেয় নিষিদ্ধের আধার। নিষিদ্ধ আজ তারা তার। খাঁচা হ্যাঁ। ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়। এই যেন নষ্ট জন্মের লজ্জায় আটষ্ট কুমারী জননী। স্বাধীনতা, এ কি হবে নষ্ট জন্ম? এ কি হবে তবে আচ্ছা, পিতাহীন এখানে জননী? এখানে তবে হবে একই তো। হ্যাঁ, স্বাধীনতা একই তবে একই নষ্ট। হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। স্বাধীনতা, একই তবে নষ্ট জন্ম, একই তবে পিতাহীন জননীর লজ্জার ফসল। জাতির পতাকা খামচে ধরেছে আজ পুরনো শকুন। বাতাসে লাশের গন্ধ, নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দুলে মাংসের তুফান, মাটিতে রক্তের দাগ, চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হাট। এই চোখে ঘুম আসে না, সারা রাত আমার ঘুম আসে না। তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার। নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ, মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে। আমি ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না। রক্তের কাপনে মোড়া, কুকুরে খেয়েছে যারে, শকুনে খেয়েছে যারে, সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা। স্বাধীনতা, সে আমার স্বজন হারিয়েছে, স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন। স্বাধীনতা, সে আমার প্রিয় মানুষের রক্তে কিনা অমূল্য ফসল। ধর্ষিতা বোনের শাড়ি, ওই আমার রক্তাক্ত জাতির পতাকা। ওই আমার ধর্ষিতা বোনের শাড়ি, ওই আমার রক্তাক্ত জাতির পতাকা। হ্যাঁ, জাতির ঠিক আছে। পতাকা। আচ্ছা, স্যার ঠিক আছে মোটামুটি ঠিক তাহলে। আছে। হুম। হুম, ঠিক আছে, আতিকুর রহমান ভাই পড়েছেন। আমরা এই কবিতা আবৃত্তির অনেক রেকর্ড আছে, যে রেকর্ডগুলো নন্দিত আবৃত্তিকারের আমরা গ্রুপে দিয়ে দিব। সেই আবৃত্তিগুলো যখন শ্রবণ করব তখন দেখা যাবে আমরা কয়েকবার শ্রবণ করলে কোন স্থানে কিভাবে বলতে হবে সেই বিষয়গুলো আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারবো। এখন আমরা, হ্যাঁ, বলার চেষ্টা করবো। হ্যাঁ, এই কবিতা কি আমরা আর কেউ পাঠ করার জন্য আগ্রহী ছিলাম? অন্যথায় আমরা সামনে অগ্রসর হবো। হ্যাঁ। জি স্যার, সামনে আগাবো। আচ্ছা। রুদ্ররস। এরপর আমরা এখানে লক্ষ্য করব শান্তরস। শান্তরস কাকে বলা হয়? এখানে আমরা দেখি শান্তরস কাকে বলা হবে। তথ্য জ্ঞানের জন্য যেই, আচ্ছা, এখানে আরেকটি আছে, সেটি হলো রুদ্ররস। স্যার আচ্ছা, আমার স্ক্রিনে একটু দেরি করে হ্যাঁ, স্ক্রিনে স্ক্রিনে একটু কি, দেরি করে আসতেছে। হ্যাঁ, স্ক্রিনে কি পিডিএফ ফাইলটি দেখা যাচ্ছে? হ্যাঁ। জি জি, আসছে। আচ্ছা, রুদ্র, হ্যাঁ, রুদ্ররস কাকে বলা হয়? ক্রোধজনক রসকে রুদ্ররস বলে। ক্রোধ ভাব থেকে আসে। জঘন্যতম অন্যায়কারী মানবতা বিরোধী কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে আমাদের চিত্রে বা মনে
যে রসনাল প্রজ্বলিত হয় তার কাব্যরূপেই রুদ্ররস। তাহলে রুদ্ররস কাকে বলা হয় বলি আমরা? ক্রোধজনক ক্রোধজনক রসকে রুদ্র রস বলে। ক্রোধ ভাব থেকে আসে। জঘন্যতম অন্যায়কারী ও মানবতা বিরোধী কর্মকাণ্ডের প্রেক্ষিতে আমাদের চিত্ত বা মনে রসায়ন প্রজ্বলিত হয় কাব্যরস বলে, মানবতা বিরোধী রুদ্ররস। কর্মকাণ্ডের প্রেক্ষিতে আমাদের চিত্তে বা মনে যে রোষানল প্রজ্বলিত হয় তার কাব্যরূপই রুদ্ররস। তার কাব্যরূপেই আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন এই রুদ্ররস আমরা এক কথা বলতে হলে রাগকে বলা হয় রুদ্ররস। যখন আমরা কোনো রাগ হয়ে যাই তখন কিন্তু আমাদের কণ্ঠের ব্যালেন্স অন্যরকম হয়ে যায়। যখন আপনি কাউকে ধমক দিয়ে কথা বলেন তখন কিন্তু আপনার কণ্ঠের সুর পরিবর্তন হয়। তো আমরা যখন এই যে এখানে একটি রুদ্ররসের একটি কবিতা আছে, অনেক কবিতা আছে, তার মাঝে আমরা এখানে স্ক্রিনে স্পষ্টভাবে দেখা যাচ্ছে কিনা, তো এই যে রুদ্ররসের যে কবিতাগুলো, এই কবিতা যখন আমরা পাঠ করব তখন আমাদেরকে অবশ্য রুদ্ররস অনুযায়ী পাঠ করতে হবে। এতে করে আমরা সঠিকভাবে আবৃত্তিটি করতে পারছি কিনা সেই বিষয়টি আমরা সঠিকভাবে আমরা উপলব্ধি করতে পারবো। যেমন দেখেন এখানে যে শব্দগুলো আছে, না আমি আসিনি ওল্ড টেস্টামেন্টের প্রাচীন প্রথা পড়ে, দুর্বাসীও নই, তবু আজ এখানে দাঁড়িয়ে ওই রক্ত কদলিতে অভিশাপ দিচ্ছি। আমাদের বুকের ভেতরে যারা ভয়ানক কৃষ্ণা পক্ষ দিয়েছিল সেটে, মগজের কোষে কোষে যারা পুঁতেছিল আমাদের আপন জনের লাশ দগ্ধ রক্তপ্লুত, যারা হত্যা করেছে শহরে গ্রামে টিলায় নদীতে খেতেও খামারে, আমি অভিশাপ দিচ্ছি নেকড়ের চেয়ে অধিক পশু সেই সব পশুদের। ফায়ারিং স্কোয়াডে ওদের সারিবদ্ধ দাঁড় করিয়ে নিমিষেই ঝাঁঝা। এই যে অর্থাৎ আমরা রাগান্বিত হয়ে কোনো কথা বলছি, তো আমরা এটিকে আরো চমৎকার ভাবে বলতে পারি ধীরে ধীরে ভাবে, না আমি আসিনি ওল্ড টেস্টামেন্টের প্রাচীর ফাতা ফুঁড়ে, দুর্বাসীও নই, তবু আজ এখানে দাঁড়িয়ে ওই রক্ত গদুলিতে অভিশাপ দিচ্ছি। আমাদের বুকের ভেতরে যারা ভয়ানক কৃষ্ণা পক্ষ দিয়েছে সেটি, মগজের কোষে কোষে যারা পুঁতেছিল আমাদের আপন জনের লাশ দগ্ধ রক্তপ্লুত, যারা হত্যা করেছে শহরে গ্রামে টিলায় নদীতে খেতে ও খামারে, আমি অভিশাপ দিচ্ছি নেকড়ের চেয়ে অধিক পশু সেই সব পশুদের। ফায়ারিং স্কোয়াডে ওদের সারিবদ্ধ দাঁড় করিয়ে নিমিষেই ঝাঁঝা বুলেটের বৃষ্টি ঝরলেই সব ঝুঁকে ভুকে যাবে, আমি মানি না। এই যে এটিকে আমরা রুদ্ররসে পড়তে পারি রাগ হয়ে। শান্তরসে দেখুন, শান্তরসে আমরা কিন্তু এভাবে বলবো, তথ্য জ্ঞানের জন্য যে শান্ত ভাবের উদয় হয় বা অনুরাগ জন্মায় তাকে শান্তরস বলে, এবং শান্তি বা নির্ভেদ ভাব থেকেই আসে। যেমন এখানে কিন্তু আপনাকে শান্তভাবে বলতে হবে, আমরা শান্তভাবে বলবো, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর, কত বর্ণে কত গান্ধে কত গানে কত ছন্দে, অপরূপ তোমার রূপের নীলায় জাগে হৃদয়পুর, আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর। অথবা আমরা আরো শান্ত হয়ে বলতে পারি, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর, কত বর্ণে কত গান্ধে কত গানে কত ছন্দে, অপরূপ তোমার রূপের নীলায় জাগে হৃদয়পুর, আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর। যে আমরা শান্ত রসে কিভাবে বলতে পারি আমরা একজন ভাই পড়বো, হ্যাঁ, হিমার মাঝে একদম শান্ত হয়ে, হ্যাঁ ভাইরা বোনেরা, হ্যাঁ ভাইরা বোনেরা বলি, স্যার আমি পড়ছি। শান্তরস। তার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর, কত বর্ণে কত গন্ধে কত গানে কত ছন্দে, অরূপ তোমার রূপের লীলায় জাগে হৃদয়পুর, আমার মধ্যে তোমার শোভা
এমন সুমধুর। তারা রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ পড়বো, হ্যাঁ। জি, শান্তরস। অসীম সীমার মাঝে আপনি বলেন। অসীম তুমি, বাজাও আপন সুর। আমার আমার মধ্যে তোমার প্রকাশ, তাই এত মধুর। কত বর্ণে কত গন্ধে, কত গানে কত ছন্দে। অপরূপ তোমার রূপের নীলায় অরূপ যা- তোমার রূপের লীলাই, জাগে হৃদয়পুর। আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এরপর সীমার পড়বো। মাঝে অসীম তুমি, বাজাও পরীক্ষা আপন সুর। আমার মধ্যে তোমার প্রকাশ, তাই এত মধুর। কত সীমার বর্ণে মাঝে কত গন্ধে, কত গানে কত আচ্ছা ছন্দে। কোন সুর অরূপ তোমার প্রকাশ, তাই এত মধুর। কত বর্ণে কত গন্ধে, কত গানে কত ছন্দে। অপরূপ তোমার রূপের নীলায়, জাগে হৃদয়পুর। আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর। হ্যাঁ ঠিক আছে, এরপর আমরা, হ্যাঁ, শান্তরসে আমরা এই কবিতাটিকে পাঠ করব। জি, সবাই পাঠ করার চেষ্টা করি, যে কেউ একজন পাঠ করি, হ্যাঁ তার হ্যাঁ। মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর। আমার মধ্যে তোমার প্রকাশ, তাই এত মধুর। কত বর্ণে কত গন্ধে, কত গানে কত ছন্দে। অরূপ তোমার রূপের লীলায়, জাগে হৃদয়পুর। আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর। আচ্ছা, এরপর আমরা, হ্যাঁ, রিয়াদ ভাই পড়বো, হ্যাঁ রিয়াদ ভাই পড়ার চেষ্টা করি, হ্যাঁ হ্যাঁ। সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর। আমার মধ্যে তোমার প্রকাশ, তাই এত মধুর। কত বর্ণে কত গন্ধে, কত গানে কত ছন্দে। অপরূপ তোমার রূপের লীলায়, জাগে হৃদয়পুর। আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, তাহলে রিয়াদ ভাই পড়েছেন, হ্যাঁ চমৎকার ভাবে। আমরা সীমা ইতিমধ্যে এই যে 9টি ভাবরসে আমরা কিভাবে বলতে পারি সেই বিষয়টি আমরা এখন দেখছি, হ্যাঁ। সাদিকুল ইসলাম ভাইয়া পড়বো, হ্যাঁ সাদিকুল ইসলাম ভাইয়া। আর মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর। আমার মধ্যে তোমার প্রকাশ, তাই তো এত মধুর। কত বর্ণে কত গন্ধে, কত গানে কত ছন্দে। অপরূপ তোমার অপরূপ তোমার রূপের নীলায়, জাগে হৃদয়পুর। তোমার মধ্যে আমার শোভা এমন সুমধুর। স্যার আমি পড়বো। হ্যাঁ পড়ার চেষ্টা করি। সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর। আমার মধ্যে তোমার প্রকাশ, তাই এত মধুর। কত বর্ণে কত গন্ধে, কত গানে কত ছন্দে। অরূপ তোমার রূপের লীলায়, জাগে হৃদয়পুর। আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর। হ্যাঁ, আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর, ঠিক আছে। আমার হ্যাঁ, মধ্যে তোমার শোভা এমন সুমধুর। আহ, ঠিক আছে, হ্যাঁ আবু তাহের ভাই পড়েছেন, হ্যাঁ এরপর আমরা, হ্যাঁ আরেক, ঠিক আছে পড়বো, হ্যাঁ হ্যাঁ শফিকুল শান্তরস। ইসলাম সাহেব, হ্যাঁ পড়বো, হ্যাঁ। সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর। আমার মধ্যে তোমার প্রকাশ, তাই এত মধুর। কত বর্ণে কত গন্ধে, কত গানে কত ছন্দে। রূপ তোমার রূপের লীলায়, জাগো হৃদয়পুর। আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর। আচ্ছা সীমার ঠিক মাঝে আছে, অসীম তুমি। স্যার পড়বো। হ্যাঁ পড়ার চেষ্টা করবো, হ্যাঁ। সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর। আমার মধ্যে তোমার প্রকাশ, তাই এত মধুর। কত বর্ণে কত গন্ধে, কত গানে কত ছন্দে। অপরূপ তোমার লীলায়, জাগে হৃদয়পুর। আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর। আমি পড়বো। ঠিক আছে, হ্যাঁ
স্যার আমি বলি, শান্তরস, সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। কত বর্ণে, কত গন্ধে, কত গানে, কত ছন্দে, অপরূপ তোমার রূপের নীলায় জাগে এই হৃদয় পুর। আমার অরূপ তোমার মধ্যে রূপের তোমার শোভা এমন মধ্যে সুমধুর। এমন এমন সুমধুর, সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর, সাউন্ডটা কি বোঝা যাচ্ছে? আমার মধ্যে তোমার তাই এত মধুর। না স্যার, ক্লিয়ার আসতেছে না। আচ্ছা, সাউন্ডটি হয়তো বা ক্লিয়ার আসছে না, যেহেতু আমাদের অনেক সময় হয়েছে, তো সেই জন্য হয়তো বা সাউন্ডে কিছু প্রবলেম হচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আবৃত্তির যে 9টি ভাবরস আছে, শুরু থেকে আমরা আবৃত্তিকে আগে বলা হবে এবং আবৃত্তির যে নিয়মাবলী আছে তা আমরা লক্ষ্য করেছিলাম, এবং শুরু থেকে নিয়ে এই পর্যন্ত 9টি ভাবরসে কিভাবে বলা যায় সেই বিষয়টি আমরা লক্ষ্য করছিলাম। তাহলে এই যে 9টি ভাবরস আছে আবৃত্তির, সিঙ্গার, বীররস, ক্রোধ বা রুদ্ররস, হাস্যরস, শোক বা করুণ রস, ভয় বা ভয়ানক রস, জুগুপ্সা বা বিভৎস রস, বিস্ময় বা অদ্ভুত রস বা শান্ত রস। এই 9টি ভাবরসে আমরা কিভাবে আবৃত্তি করতে পারি সেই বিষয়টি আজকে আমরা লক্ষ্য করেছি। এবং কবিতার আবৃত্তির অনেক নন্দিত আবৃত্তিকার আছে, তাদের রেকর্ড আমরা গ্রুপে দিব। যখন আমরা কবিতাগুলোকে পাঠ করব তখন আমাদেরকে চর্চা করতে হবে, অবশ্য রেকর্ড করতে হবে। এখন ধরুন যে আপনি এই 9টি ভাবরস জেনেছেন, কোন ভাবরসে কিভাবে বলতে হবে এই বিষয়টি আপনার জানা হয়েছে। এখন যদি আমরা প্র্যাকটিস না করি, রেকর্ড না করি, অথবা কোনো কবিতা যদি বলতে না চাই, তাহলে কিন্তু আমাদের অনুশীলন থাকবে না। সেই জন্য আমাদের আগ্রহ তৈরি করতে হবে। একটি কবিতা, আপনার পছন্দের মতো যে কোনো একটি কবিতা আছে, অনেক কবিতা আছে যেটি আপনি পাঠ করতে চান। এখন আমরা বুঝতে পারি যে একটি কবিতা যখন আমরা পাঠ করব সেটি আমরা কিভাবে বুঝবো যে এটি কোন ভাব রস অনুযায়ী নির্মিত। তো আপনি যখন পড়বেন তখনই কিন্তু এটা বোঝা যাবে এটি কোন ভাব রসে নির্মিত। এবং যেখানে বীর রস আসবে সেখানে আমরা বীর ভাবে বলবো, যেখানে হাস্য আসবে সেখানে আমরা হাস্য ভাবে বলবো। সেজন্য এখন থেকে আমরা রেকর্ড করব, প্র্যাকটিস করব। আমরা গ্রুপে আপনাদের কোনো কবিতার আবৃত্তির রেকর্ড প্রত্যেকে ভয়েস দিব, ভয়েসে বলবো, অথবা কোনো আবৃত্তির রেকর্ড আমরা অনুশীলন করতে পারি। আপনার মন মতো করে অনেক কবিতা আবৃত্তি আছে, যেহেতু আমরা একটি পাঠশালায় যুক্ত স্যার, আছি। হ্যাঁ, আমার একটা কবিতার অংশ একটু শেষের দিকে বলার চেষ্টা করবো যদি সময় থাকে, হ্যাঁ অবশ্যই, অল্প একটু। হ্যাঁ অবশ্যই বলবো। হ্যাঁ জি স্যার। এখন বলবো স্যার? হ্যাঁ ঠিক আছে। আমরা তাহলে আজকের ক্লাসে আমরা যে গিয়েছে আমরা রিয়াদ ভাইয়ের একটি কবিতা আবৃত্তি শ্রবণ করব। এরপর আমরা আজকে সবাই যুক্ত থাকবো, প্রত্যেকের নাম আমরা বলে এরপর আজকে ক্লাসটি সমাপ্ত হবে। ঠিক আছে? হ্যাঁ, রিয়াদ ভাইয়া পড়ার চেষ্টা করবো। হ্যাঁ। কেউ কথা 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রবোক আমাবস্যা চলে গেল, কিন্তু সেই বৈষ্ণবী আর এলো না। 25টি বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। আচ্ছা নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এগোরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়েল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি কত রকম রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে এসেছে। আমার দিকে ওরা ফিরেও চায়নি। স্যার নয়েজ হচ্ছে স্যার, কোথায় জানি। হ্যালো, শুনতে পাচ্ছেন স্যার? বলি ভাই, হ্যালো। বলি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমরা
আমরা আপনাকে শুনতে পাচ্ছি, জি বলবো, হ্যাঁ। মাশাআল্লাহ, রিয়াদ ভাই আপনার কবিতাটা অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। ঠিক আছে, ঠিক ঠিক আছে, আছে, ধন্যবাদ বলি। স্যার। জি আবার বলবো স্যার প্রথম থেকে। ঠিক আছে, ওইটা অনেক সুন্দর হয়েছে আপনার, ঠিক আছে স্যার, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। ঠিক আছে। মাশাআল্লাহ। রিয়াদ ভাই আমি আমি রাত স্যার বলছি, কেমন? এটা আমি কপি করছি স্যারের কথাটা। ঠিক আছে, জি ধন্যবাদ। যে আমরা আজকে শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যারা যুক্ত ছিলাম আমাদের সঙ্গে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। স্যার কি চলে গেছেন নাকি? মোহাম্মদ শফিকুল ভাইকে কিছু বলার জন্য বিনীত ভাবে আহ্বান জানাচ্ছি। আচ্ছা, স্যার কি চলে গেছেন নাকি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। চলে যাবার আগ মুহূর্তে আমরা আমাদের স্ক্রিনে দেওয়া যে ডিভাইসে দেওয়া আছে আমরা এই পর্ব আমাদের সাথে যুক্ত আছেন আবু তাহের ভাই, আমাদের সাথে যুক্ত আছেন আকরাম ভাই।